বাংলাদেশের প্রত্নতত্ত্ব চর্চায় একটা বিপ্লব আসছে, যে নতুন পদ্ধতি এবং থিওরি। আমার ধারণা আমার স্যার সৈয়দ মোহাম্মদ কামরুল হাসান এবং সাদিক সেন না থাকলে বাংলাদেশের যে প্রত্নতত্ত্ব চর্চার যে বিপ্লব, ট্রেডিশনাল প্রত্নতত্ত্বের বাইরে যে আমরা সাইন্টিফিক আর্কিওলজি চর্চা করতেছি, সেটা সম্ভব হবে। এটাই আমার বলার। আমি দাদা থেকে অ্যাকচুয়ালি দাদা বঙ্গীয় উপদ্বীপের অতীত বলবেন। অ্যাকচুয়ালি আমি আমার ওয়াইফের সঙ্গে আসার সময় গল্প করে আসছে, অ্যাকচুয়ালি হবে যে বঙ্গীয় উপদ্বীপের মানুষের উনি অ্যাকচুয়ালি উপদ্বীপের সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি আমরা মানুষের অতীত। আমি প্রথমেই আসলে ক্ষমা চাচ্ছি সবার কাছে দেরিতে আসার জন্য। যেহেতু গ্রামে থাকি, তো শহরে আসার সময় অনেক সময় নানা ধরনের জটিলতায় পড়তে হয় আমাদের। তো জয়ন্তকে ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই এটা আমাদের রীতি যে যারা আয়োজক, রেওয়াজ ভাই থেকে শুরু করে অন্যান্যরা যারা আমার সাথে আমন্ত্রণ জানিয়েছেন আমাকে, তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকদিন ধরেই ওনারা আমাকে বলছেন বলার জন্য। আমার আসলে এক ধরনের নগর ফোবিয়া ছোটবেলা থেকেই আছে, যেহেতু আমি বরিশালের মফস্বল শহরে 80-র দশক এবং 90-এর দশকে বড় হয়েছি। যদিও ঢাকায় থেকেছি অনেকদিন চাকরি পাওয়ার পরে। প্রথমে পলাশীতে বুয়েটে সোহরাওয়ার্দী হলে বন্ধুদের সাথে মাস্টার্স পাস করার পরে দীর্ঘদিন ছিলাম। তারপরে চাকরি পাওয়ার পরে রায়ের বাজারে ছিলাম, সেক্ষেত্রে ছিলাম। কিন্তু সেই সময় ঢাকার শহরের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক নাই। আর আমরা যারা জাহাঙ্গীরনগরে পড়াশোনা করছি, তাদের জন্য আসলে ঢাকা সবসময়ই আতঙ্কের একটা জায়গা। তো এখন আরো আতঙ্কের জায়গা। আমি সাধারণত ঢাকা আসতে খুবই ভয় পাই, করতে ঢাকা ফোবিয়া আছে। এটা একটা বিষয়। তো আমরা আলাপের বিষয়টা যেমন জয়ন্ত যেটা বলল, সেটা কিছুটা ঠিক আবার কিছুটা ঠিক নাও। আমি আসলে এই যে বঙ্গীয় বদ্বীপে যে মানুষের ইতিহাস, এই ইতিহাস নিয়ে আমরা আসলে কথা বলি। আমরা যদি ঠিক উল্টো ভাবে দেখি যে বদ্বীপের ইতিহাস যদি মানুষের বাইরে ভাবি, সেটা ভাবা সম্ভব হবে। যেটা সাম্প্রতিককালে প্রত্নতত্ত্ব শুধু না, ইতিহাস থেকে শুরু করে সমাজবিজ্ঞানের নানা শাস্ত্রে, বিজ্ঞানেরও নানা শাস্ত্রে যে আলাপগুলো হচ্ছে, বিশেষ করে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন শাস্ত্রের আলাপে, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যানথ্রোপোসেন্ট্রিজম, বাংলা আমরা একসময় করতাম মানব কেন্দ্রিকতা, এখন বলি মানবায়ন। তো মানবায়িত যে ইতিহাস এবং প্রত্নতত্ত্ব এবং সমাজবিজ্ঞান, তার বাইরে গিয়ে আমরা আসলে বদ্বীপকে বুঝতে পারি বা বোঝার চেষ্টা করতে পারি, সেটা আমাদের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং। তো সেইভাবে আমি আসলে একটা মোটামুটি প্রেজেন্টেশন, যেটার মধ্যে প্রচুর ছবি আছে, সেটা তৈরি করার চেষ্টা করেছি। তো তার আগে আসলে কয়েকটা বিষয় একটু ডিসক্লেইমার আকারে আমি বলে নিই। প্রথম জিনিসটা হচ্ছে যে, যেহেতু এটা ইনফরমাল বা অনানুষ্ঠানিক এক ধরনের পরিসর, আমি যতটা সম্ভব চেষ্টা করব, এবং যারা শ্রোতা আছেন তারা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডের, যতটা সম্ভব টেকনিক্যাল শব্দ কম ব্যবহার করেন। তারপরেও আসলে কিছু টেকনিক্যাল শব্দ না ব্যবহার করে থাকা যাবে না হয়তো। তো আমরা যখন আলাপ আলোচনা পরবর্তীকালে করব, তখন হয়তো টেকনিক্যালিটিস গুলো স্পষ্ট করা সম্ভব হবে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে, আমি আলাপটা করব কোনো সিদ্ধান্ত দেওয়া বা নসিহত করা বা কোনো প্রেসক্রিপশন দেওয়া তার ভঙ্গিতে না। মূলত আমরা কাজ করতে গিয়ে, জয়ন্ত যেভাবে বললেন যে আমরা কাজ করছি, ফিল্ডে কাজ করছি দীর্ঘদিন, 2001 সাল থেকে আমরা মোটামুটি ভাবে প্রথমে দিনাজপুরে কাজ শুরু করি উত্তরবঙ্গে, তারপরে বগুড়া, তারপরে পঞ্চগড়, নীলফামারী, এবং পরবর্তীকালে 2015 সালের পর থেকে যেটাকে আমরা গাঙ্গেয় বদ্বীপ বলি, দক্ষিণবঙ্গ, যেখানে আমি আসলে অধিবাসী, সেই অঞ্চলে গবেষণা শুরু করি। তো সেই গবেষণার অভিজ্ঞতা, নানা ধরনের সীমাবদ্ধতা, বিভিন্ন ধরনের প্রশ্ন, সেগুলো সামনে রেখে আমি আসলে আলাপটা করব। অনেক প্রশ্নের উত্তর আমার নিজেরও জানা নাই, অনেক প্রশ্নের উত্তর জানা হয়তো সম্ভব, সেই সামর্থ্য আমাদের নাই নানা ধরনের। আবার অনেক প্রশ্ন উত্তর খুঁজে পাওয়াও সম্ভব।
যে আমাদের যে ধরনের কাজকর্ম চারিদিকে হচ্ছে তার ভিত্তিতে। তো সেইভাবে আলাপটা আসলে মূলত ধারণা কেন্দ্রিক, কনসেপ্ট ধরে ধরে আলাপ করার চেষ্টা করব। সেই আলাপের আসলে প্রথম প্রসঙ্গটাই হবে, আমি আসলে একটা বন্দনা, যেটা আমরা সবাই পরিচিত, গাজীর গীতের প্রথমে উত্তরে বন্দনা করি হিমালয় পর্বত, তার উপরে নাই তো কোনো মানুষের বসত। পূব দিকে বন্দনা করি সূর্যদেবীর পায়ে, একদিকিতে ওঠে সূর্য চৌদিকে পর্ষায়। দক্ষিণে বন্দনা করি ক্ষীর নদী সাগর, সেইখানেতে চালায় তরি যত সাধু মহাজন। পশ্চিমে বন্দনা করি হজ্জ মক্কার ঘর, সেইখানেতে নামাজ পড়লে বান্দার গুনাহ হয় রে মা। চারদিকে বন্দনা করি আসর করলাম ঠিক, মন দিয়ে শুনবেন আপনারা গাজী দুঃখের গীত। কেন এটা দিয়ে শুরু করলাম? তার কারণ হচ্ছে আমাদের আধুনিক যাপন মূলত প্রকৃতি এবং সংস্কৃতির বিভাজনের উপর দাঁড়িয়ে আছে। আমরা আধুনিকতার যে ইতিহাস বা আমরা ইতিহাস যেভাবে আলাপ করি, সেটা যদি রাজাদের ইতিহাস হয়, রাজাদের ইতিহাসও, প্রকৃতির ইতিহাস হলে প্রকৃতির ইতিহাস, সেখানে মানুষই সর্বময় কর্তা। এবং মানুষ, সেই ইতিহাস মানে হচ্ছে, যখন আমি বলি সভ্যতা, সেই সভ্যতার কারিগর হচ্ছে মানুষ। সভ্যতার শব্দটি নিয়ে বা ধারণাটি নিয়ে নানা ধরনের তর্ক বিতর্ক আছে। বিশেষ করে ঔপনিবেশিক পরিসরে সভ্যতা নামক বিবর্তনের একটি আলাদা স্তর তৈরি হওয়া এবং তার সাথে অপশ্চিমের মানুষজনকে শাসনের সম্পর্ক নিয়ে প্রচুর গবেষণা নানা ধরনের শাস্ত্রে আছে। সেই গবেষণা নিয়ে আলাপে আমি আসলে ঢুকতে চাই না, কিন্তু যেখানে এই গাজীর গীতটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যেটাকে বলি আসলে ইন্টিমেসি, প্রকৃতির সাথে মানুষের যে অন্তরঙ্গ সম্পর্ক, যে সম্পর্ককে অনেক সমাজবিজ্ঞানী এখন বলেন এনট্যাঙ্গেলমেন্ট, রিলেশনশিপ বলেন না, মানে এমন সম্পর্ক যে সম্পর্কটা হচ্ছে অবিভাজ্য, বিচ্ছেদ করা যাবে না। এবং আমরা যদি প্রাক ঔপনিবেশিক আমাদের এই বদ্বীপেই শুধু না, পৃথিবীর নানা জায়গার মানুষের সাথে তার চারপাশের জগৎ, যেটাকে আমরা আর এক অর্থে বলি না মানুষই জগৎ বা নন হিউম্যান ওয়ার্ল্ড, যেখানে উদ্ভিদ আছে, প্রাণী আছে, ভূমি আছে, জমি আছে, পানি আছে, পাথর আছে, নানা ধরনের অজৈব এবং জৈব পদার্থ আছে, তাদের সঙ্গে সম্পর্কটার ধরনটা ঠিক এমন না যে প্রকৃতি এক জায়গায়, সংস্কৃতি বা মানুষ এক জায়গায়, এবং মানুষ এবং প্রকৃতির সম্পর্কের মধ্য দিয়ে ইতিহাস তৈরি হচ্ছে বা অতীত তৈরি হচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের প্রথম তিনটা, যে আমাদের শিরোনামের তিনটা যে শব্দ, সেটাকেই আমরা যদি ধারণা হিসেবে পড়ি, সেটা হচ্ছে, ধরা যাক বঙ্গ, আমরা বেঙ্গল ডেল্টার বাংলা করছি বঙ্গীয় বদ্বীপ। এখন বঙ্গ শব্দটা আমরা বাংলা বা বাংলাদেশের একটা প্রতিশব্দ হিসেবে ব্যবহার করি, যে ব্যবহার করাটা ঐতিহাসিকভাবে ভুল। তার কারণ হচ্ছে নানা ধরনের উদাহরণ আমি দিতে পারি, সেটা নিয়ে আসলে আলাদা দীর্ঘ আলোচনা করা সম্ভব। বঙ্গ একটি জনপদ, যে জনপদটি উদাহরণ আমরা বিভিন্ন টেক্সটে পাই। অনেক সময় আমরা যখন ইতিহাস বই পড়তে যাই, তখন দেখি যে ইতিহাসকে আমরা অতীতকে মোটামুটিভাবে বর্তমানের পরিপ্রেক্ষিতে অতীতের উপরে বর্তমানের যে ভূখণ্ড বা ভূখণ্ডের পরিচয়, সেটাকে আরোপ করি। কোন পরিপ্রেক্ষিতে কিভাবে কোন স্থানের নাম বা কোন ভূখণ্ডের নাম কোন সূত্রগুলোতে ব্যবহার করা হয়েছে, সেটা যাচাই বাছাই করা একজন ইতিহাসবিদ বা একজন প্রত্নতাত্ত্বিকের বা সমাজবিজ্ঞানে যারা আসলে অতীত বা সময় নিয়ে কাজ করে, তাদের সকলেরই প্রথম তার দায়িত্ব। তো বঙ্গ বললাম যে ঐতেরীয় ব্রাহ্মণে প্রথম বঙ্গ শব্দটি পাওয়া যায়, বা মহাভারতে বঙ্গ নামে একটি স্থানের উল্লেখ আছে। কিন্তু আমরা এখন যে অর্থে বঙ্গ নামে একটি ভূখণ্ড ব্যবহার করি, এবং সেই বঙ্গ শুধু ভূখণ্ড না, যার একটি সাংস্কৃতিক পরিচয় এবং বিভিন্ন অর্থ আছে, সেই অর্থ যদি সমেত আমরা ভাবি, তাহলে কিন্তু বঙ্গ শব্দটা বা বঙ্গ নামক ভূখণ্ডের সীমানা এবং পরিচয় সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এর নানা ধরনের উদাহরণ বা উল্লেখ আমরা যদি ঐতিহাসিক সূত্র, যেগুলো ইতিহাস প্রধানত নির্ভর করে, লিখিত সূত্র, যেমন টেক্সট, যেমন আমরা বিভিন্ন ধরনের লিপি পাই, তাম্রলিপি, শিলালিপি,
প্রতিমায় লেখা লিপি, নানা ধরনের টেক্সচুয়াল সোর্স পাই, যেখানে আমরা এই ধরনের জনপদ বা ভূখণ্ডের উল্লেখ পাই। সেই জায়গাতে নানা সময় নানাভাবে আসলে বঙ্গ নামক স্থানটির উল্লেখ করা হয়েছে, যার পরিচয় বা সীমানা আসলে স্পেসিফিক্যালি আধুনিক জাতিরাষ্ট্রের মতো করে বেঁধে দেওয়া সম্ভব না। আমরা বলি ফ্লুইড অনেকটা। এটা একটা বিষয়। এখন আমরা বলি যে বঙ্গ থেকে বাংলাদেশ আসছে, এরকম একটা সরলীকরণ আমরা করি। এটা নিয়ে আমি লিখেছি এর আগে যে এইভাবে সরলীকরণ করাটাকে আমরা বলি আসলে স্থানিক কালিক বিভ্রান্তি। এমনভাবে আমরা বিভ্রান্তিটা তৈরি করি যে বর্তমানের একটা ভূখণ্ড, সেই ভূখণ্ডকে আমরা আরোপ করি অতীতের ভূখণ্ডের পরিচয়ের উপরে, যে অতীতের ভূখণ্ডের পরিচয় সময় এবং স্থানের সঙ্গে সঙ্গে বদলে গেছে। এইটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে, আমরা যদি খেয়াল করি যে স্থানটিকে আমরা আসলে বঙ্গ ধরেছি বা বঙ্গ হিসেবে বিচার করছি, তার যে অধিবাসী মানুষ, তারা যেভাবে ওই অঞ্চলটিকে পরিচিত করাতে চেয়েছে, সেটা এক ধরনের পরিচয়। আবার ওই জনপদের বাইরের মানুষজন তারা যেভাবে পরিচয় করিয়ে দিতে গিয়েছে, সেটা কিন্তু আবার ভিন্ন পরিচয়। তারা উল্লেখ করছেন একই স্থানের নাম। তো পরিচয় যেভাবে, আমাদের পরিচয়ও যেমন আমরা যেভাবে আসলে দিতে চাই, আমাদের আইডেন্টিটি, সেটা সবসময় আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। ঠিক তেমনি বঙ্গ নামক শব্দটি যদি আমি কোনো ধরনের ধরা যাক দক্ষিণ ভারতীয় চোল সাম্রাজ্যের একজন রাজা, তিনি ধরা যাক লিখছেন যে তিনি বঙ্গালা দেশীয় একজন রাজা গোবিন্দচন্দ্রকে যুদ্ধে পরাজিত করেছেন, সেটা বলার অর্থ একরকম। আবার এইখানে সুভাষিত রত্নকোষে ধরা যাক যে উত্তরবঙ্গে, যেটাকে আমরা এখনো শনাক্ত করতে পারিনি, জগদ্দল মহাবিহারে সংকলিত যে কবিতার সংকলন, সেখানে যখন কোনো বঙ্গ শব্দটা উচ্চারণ করা হচ্ছে, অথবা কোনো তাম্রলিপিতে, সেটা হতে পারে যে গুপ্তদের সময়কালে তাম্রলিপি হতে পারে, অথবা পাল সম্রাটদের সময় জারি করা তাম্রলিপি হতে পারে, চন্দ্রদের সময় তৈরি করা তাম্রলিপি হতে পারে, সেখানে আবার নানা ধরনের পরিচয় আমরা পাই। যেমন পাহাড়পুরে, আমি একটা জাস্ট দুইটা উদাহরণ দিই। পাহাড়পুরে গুপ্তদের, কুমারগুপ্তের একটা তাম্রশাসন পাওয়া গেছে, যেখানে বলাই হয়েছে, পাহাড়পুরে না, এটাকে নালন্দায় পাওয়া গিয়েছে, বিপুলশ্রী মিত্রার তাম্রশাসন। সেখানে যেমন উল্লেখ করা হয়েছে যে বঙ্গালো দেশীয়দের আক্রমণে সোমপুর মহাবিহার ধ্বংস করা হয়। পরবর্তীকালে বিপুলশ্রী মিত্র, একজন বৌদ্ধ ভিক্ষু, তিনি কিছু টাকা দান করেন পাহাড়পুর বা সোমপুর মহাবিহারের মেরামতের জন্য। এখন বঙ্গাল দেশ কিন্তু ওই অর্থে তাহলে পাহাড়পুরের সাপেক্ষে তখন কিন্তু বিদেশ। আবার আর একটা জিনিস, পশ্চিম ভাগ তাম্রশাসন, যেটা শ্রীচন্দ্রের সময় 10ম শতাব্দীতে, সেখানে খুব ভূমিদান করা হচ্ছে দেশান্তরীদের, এই শব্দটা আছে। বঙ্গালো দেশীয়, সেখানেও ওই শব্দটা আছে। এখন তাহলে আমরা অনুমান করতে পারি যে আজকের যে বাংলাদেশ বা আজকের যাকে আমরা বাংলা বলছি, সেখানে নানা ধরনের অঞ্চল ভিত্তিক পরিচয় ধরা যাক 7ম 8ম শতাব্দীতে আমরা শনাক্ত করতে পারি। তার আগে শনাক্ত করা একটু মুশকিল, কারণ লিখিত সূত্রগুলো পরিপ্রেক্ষিত বোঝা মুশকিল। লিখিত সূত্রগুলো কিভাবে বারবার কপিড হয়েছে, পরিবর্তিত হয়েছে, সেটা যাচাই বাছাই করা খুব মুশকিল। সেক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন জায়গার নাম, যেমন একটা কালকে ফেসবুকে আমি একটা ছবি দেখতেছিলাম, সেখানে দেখা আছে যে বঙ্গ মানে বর্তমানের ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, এই জায়গাটা মিলিয়ে। বঙ্গালো মানে হচ্ছে দক্ষিণবঙ্গ, তারই সঙ্গে লেখা চন্দ্রদ্বীপ। আবার বরেন্দ্র লেখা হচ্ছে উত্তরবঙ্গ, সমতট লেখা হচ্ছে আমাদের কুমিল্লা অঞ্চলটা। তারপরে আবার সমতটের মধ্যে কখনো কখনো সিলেটও ফেলানো হচ্ছে। আবার সিলেটের এক সময়ের নাম হচ্ছে শ্রীহট্ট মন্ডলা নাম আছে। চট্টগ্রামের এক সময় নাম হচ্ছে হরিকেলো। বরেন্দ্র শব্দটা নিয়ে দীর্ঘ তর্ক বিতর্ক আছে, যে বরেন্দ্র শব্দটা প্রথম আমরা পাই হচ্ছে আসলে আমাদের দেশীয় কোন সূত্রে না, দক্ষিণ ভারতের নাগার্জুনা কুণ্ডের একটা লিপিতে বরেন্দ্র শব্দটার প্রথম একটা নাম, প্রথম উল্লেখ পাওয়া যায়, সবচেয়ে ওল্ডেস্ট। তার আগে কিন্তু ওই অঞ্চল গৌড় নামে আমরা পাচ্ছি বিভিন্ন জায়গায়। শশাঙ্ককে বলা হচ্ছে গৌড়রাজ। আবার পাল শাসকদের তাম্রশাসনে বলা হচ্ছে তারা গৌর নৃপতি, গৌররাজ।
একই সঙ্গে আবার সন্ধ্যাকর নন্দীর আপনার রামচরিত মানুষে সেখানে আবার পালদের বলা হচ্ছে বরেন্দ্র থেকে তারা তাদের জন্ম বরেন্দ্র। তাহলে এই যে আমি উদাহরণগুলো দিলাম এই কারণে যে আমরা যে এক ধরনের সমরূপীকরণ করি, যে একটা সময় একই স্থানে একই ধরনের নাম ছিল, স্থানের নাম ছিল বা স্থানের পরিচয় ছিল, মানুষগুলোর পরিচয় একই রকম ছিল। এটা আসলে আমরা যদি সূত্রগুলোকে যাচাই বাছাই করি, বিচার বিশ্লেষণ করি, তাহলে দেখব সেটা ভুল। নানাভাবে পরিচয় তৈরি হয়েছে। তাহলে এখন যারা ইতিহাস নিয়ে ভাবেন বা ইতিহাস নিয়ে যারা চর্চা করেন, এরা গত 20 থেকে 25 বছর বা তারও আগে, যেমন আমি গুরু হিসাবে দুজনকে খুব মান্য করি, একজন আমাদের দেশের আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া, আর একজন রজুদুলাল চট্টোপাধ্যায়। উনি দুজনই তো গত হয়েছেন। রজুদুলাল চট্টোপাধ্যায় একটা খুব চমৎকার প্রবন্ধ আছে স্থান নিয়ে, স্পেস বা স্থান কিভাবে তার অর্থ বিভিন্ন সময় পাল্টায়, এবং স্থানকে আমরা যেভাবে এখন আধুনিক ভাবে বিবেচনা করি, মানচিত্র তৈরি করে ভাবি, হ্যাঁ, সেখানে কি ধরনের গলদ আছে, এবং স্থান কিভাবে বিমূর্ত, আবার কখনো আবার স্থানকে কিভাবে আমরা সংবেদ, আবেগ, অনুভূতি, স্মৃতি ইত্যাদি দিয়েও বিচার করতে পারি। তো স্থানের ধারণা এভাবে কিভাবে পাল্টাইছে এবং স্থানের ধারণা আমাদের পরিচয়ের ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলে। যেমন আমরা আমাদের প্রতিদিনের নৈমিত্তিক আলাপে কিভাবে স্থানের ব্যবহার করি। ধরা যাক আমার বাড়ি বরিশাল, বরিশাল নিয়ে নানা ধরনের কথা প্রচলিত আছে। বরিশালের মানুষজন ধরা যাক আমরা বলি মাথা গরম, বরিশালের মানুষজন চৌরা, এরকম। আবার ধরা যাক যে এখন ফেসবুকে প্রচুর চল হয় ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ, তারপর ধরা কুমিল্লার মানুষ, এইখানকার মানুষ, রংপুরের মানুষ মানে মফিজ। এগুলো তো আসলে জনপরিসরে প্রচলিত কথা, এবং এই কথাগুলো আমরা স্বীকার করি বা না করি অত্যন্ত রেসিস্ট কথাবার্তা। এবং অঞ্চলের ভিত্তিতে মানুষের পরিচয় এই যে নির্ধারণ করে দেয়া, এটাকে আমরা এক অর্থে বলতে পারি যে ভৌগোলিক নির্দিষ্টতাবাদ বা পরিবেশগত নির্দিষ্টতাবাদ, ইংরেজিতে যেটাকে বলা হয় এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম, যে পরিবেশ বা প্রতিবেশ আমাদের চরিত্র, পরিচয়, আচরণ সেগুলোকে গঠন করে দেয়, নির্ধারণ করে দেয়। এটার বিপরীতে যারা আবার কথা বলেন তারা বলেন যে আসলে এনভায়রনমেন্টাল পসিবিলিটি, পরিবেশ নির্ধারণ করতে পারে একটা, আবার পারে না, নানা ধরনের সম্ভাবনা তৈরি করতে পারে। আমরা এই বাইনারি বাইরে গিয়েও ভাবতে পারি যে পরিবেশের সাথে যেমন মানুষের সম্পর্ক আছে, আমি পরিবেশ শব্দটার বদলে যদি প্রতিবেশ ব্যবহার করি তাহলে মানুষের সাথে অন্তরঙ্গতা বোঝাতে সুবিধা হয়। তো প্রতিবেশের মধ্যে একটা অংশ হিসেবে যদি মানুষ থাকে, তাহলে আসলে মানুষের উপরে প্রতিবেশের যেমন প্রভাব থাকে, মানুষও প্রতিবেশকে প্রভাবিত করে। এবং কেবলমাত্র প্রতিবেশ মানুষের আচার আচরণ, খাদ্যাভ্যাস থেকে শুরু করে সবকিছু নির্ধারণ করে না। যখন আমরা বলি আমরা মাছে ভাতে বাঙালি, তখন আমরা মনে করি হাজার হাজার বছর ধরে বলি আমরা মাছ ভাত খাই, কিন্তু আসলে যেমন মাছ আমাদের প্রধান খাদ্যের সর্বত্র না, বহু জায়গায় আছে মাছ পাওয়া যায় না। আবার ডাল কোন জায়গায় কোন সময় ডালের চাষ হয়েছে, আবাদ শুরু হয়েছে, সে সম্পর্কে আমরা এখনো খুব ভালোভাবে জানি। ধান আমাদের এখানে বহুদিন থেকে আমরা ধানের কথা জানি, আবার ধানের পাশাপাশি অন্যান্য অনেক শস্য এখানে চাষ হতো। এমনকি পান সুপারির এক সময় ভয়ঙ্কর গুরুত্ব ছিল বাণিজ্যিক পণ্য হিসেবে। তো খাদ্যাভ্যাস যেমন নির্ধারণ করে আমাদের আচার আচরণ নির্ধারণ করতে পারে, আবার আমরাও অনেক কিছু পাল্টাই, নানাভাবে মানুষের পরিচয় পাল্টায়, আচার আচরণ, ভাষা, নানা কিছু পাল্টায়। তো সেক্ষেত্রে বদ্বীপ একটা সংজ্ঞা বদ্বীপের আছে ভূগোলে, বা জিওমরফোলজি বলতে আমরা যেটা বুঝি, বা এখন আমরা বলি আর্থ সায়েন্স, ভূবিজ্ঞান, সেখানে বদ্বীপের একটা সংজ্ঞা দেয়া আছে যে বিভিন্ন নদী পলি বহন করে নিয়ে এসে সঞ্চিত করবে, সঞ্চিত করে ব আকৃতির অনেকটা একটা ভূখণ্ড তৈরি হবে, যেটাকে আমরা বলা হচ্ছে বদ্বীপ। এখন এটা হচ্ছে গিয়া ভূবিজ্ঞানের সংজ্ঞা। এখন আমরা যে অর্থে বদ্বীপ বলি আমাদের আলাপ আলোচনায়, বঙ্গীয় বদ্বীপ, সেখানে আসলে বঙ্গীয় বদ্বীপকে আমি কিভাবে বুঝবো? একটা ভূখণ্ডগত অর্থে, মানে জিওলজি যেভাবে সংজ্ঞায়িত করে প্রাকৃতিক একটা প্রপঞ্চ হিসেবে, প্রাকৃতিকভাবে তৈরি একটা ভূখণ্ড হিসেবে, নাকি বদ্বীপের সাথে যদি আমরা নানা অর্থ বদ্বীপ তৈরি করে আমাদের ভাষার মধ্য দিয়ে, আচার আচরণের মধ্য দিয়ে, আমাদের ডিসিপ্লিনারি প্র্যাকটিসের মধ্য দিয়ে, বিভিন্ন শাস্ত্রীয় চর্চার মধ্য দিয়ে
এবং প্রতিদিনের বয়ানের মধ্য দিয়ে, সেক্ষেত্রে তো আসলে কোনো ভূভাগই শুধুমাত্র ভূখণ্ডগত বা ভূবিজ্ঞানগত সংজ্ঞা দিয়ে চলে না। তার সবচেয়ে বড় উদাহরণ বলতে পারি আমাদের দেশে নদী। নদীর একটা সংজ্ঞা আপনি পাবেন, নদীর একটা সংজ্ঞা না, নদীর নানা ধরনের ক্লাসিফিকেশন আমরা ফ্লুভিয়াল জিওমরফোলজিতে বা মানে সেডিমেন্টোলজিতে পাই। স্ট্রেইট রিভার, মিয়েন্ডারিং রিভার, ব্রেইডেড রিভার, রিভার বেসিনের নানা ধরনের সংজ্ঞা পাই। নানা ধরনের তার প্রয়োগ আমরা সাম্প্রতিককালে আমাদের দেশে ধরা যাক সিইজিএস এর মতো প্রতিষ্ঠান বা আইডব্লিউএম এর মতো প্রতিষ্ঠান বা সরকারি যখন রাষ্ট্রীয় উদ্যোগে কোনো ধরনের কোনো উদ্যোগ নেয় বন্যা ব্যবস্থাপনা বা নদী ব্যবস্থাপনা, সেখানে রিভার বেসিন ম্যানেজমেন্ট, এরকম নানা ধরনের সংজ্ঞা ধারণা এগুলো আমরা করি, ম্যাথমেটিক্যাল মডেলিংও করি আমরা এখন বন্যা পূর্বাভাসের জন্য। কিন্তু এই যে নদী কি কেবল একটা ভূখণ্ডগত ভৌগোলিক প্রপঞ্চ আমাদের জীবনে? তা তো না। নদীর সাথে আমাদের যে যুক্ততা বা যেটাকে আমরা বলছি এন্ট্যাঙ্গেলমেন্ট, অন্তরঙ্গতা, সেই অন্তরঙ্গতাকে কি শুধুমাত্র আমরা কিভাবে নদীকে বুঝি, তার পাশাপাশি নদী কিভাবে আমাদেরকে দেখছে। আমরা যেমন মাধ্যমিকে রচনা পড়তাম একটি বটগাছের আত্মকাহিনী, একটি নদীর আত্মকাহিনী। নদীর যদি ভাষা থাকতো নদী কিভাবে বলতো তা আমরা জানি না। এটাই হচ্ছে অ্যানথ্রোপোসেন্ট্রিজমের প্রধান সীমাবদ্ধতা। কিন্তু নদী আমাদের গানে, আমাদের ইন্দ্রিয়ে, সংবেদে, আমাদের অনুভূতিতে যেভাবে মিলেমিশে একাকার হয়ে আছে, সেখানে আসলে নদী শুধুমাত্র একটি ভৌগোলিক বা ভূখণ্ডগত প্রপঞ্চ না। আর একটা বড় সমস্যা যেটা আমাদের এই বদ্বীপে, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই ধারণাটা নিয়ে। তো অতীত বলতে আমি এখানে কি বোঝাচ্ছি বা বোঝাতে চাইছি? অতীত তো গতকালও অতীত, অতীত 100 বছর আগেও অতীত, অতীত 1000 বছর আগেও অতীত। এই বদ্বীপের ইতিহাস যদি আমরা বিবেচনা করি, এখন যে কথাটা সবাই বলছেন যে প্ল্যানেটরি স্কেলে আমরা যদি সময়কে দেখি, ডিপ টাইমের কথা বলি, যখন মানুষ ছিল না তখন, বা যখন এই অঞ্চলে মানুষের বসবাসের কোনো ধরনের কোনো আলামত নেই, যা নিয়ে আমাদের প্রচুর প্রশ্ন আছে। যে ধরা যাক যে ভাগীরথী নদীর ওপারে পশ্চিম বাংলার মধ্যে পড়েছে এখন ভারতের, এবং ঝাড়খণ্ড ছত্তিশগড়ের মধ্যে পড়েছে, সেখানে আমরা বহু ধরনের পুরনো, আমাদের দেশে তার চেয়ে পুরনো, আমরা যেটাকে প্রাগইতিহাস বলি, সেই সময়ের বিভিন্ন ধরনের নিদর্শন পাই। কিন্তু আমাদের এই ভূভাগে আমরা যেটাকে বদ্বীপ বলছি সেখানে পাই না। জয়ন্ত সিংহ রায় যেমন সিলেটের এবং কুমিল্লায় ফসিলুডের প্রাগৈতিহাসিক হাতিয়ার আবিষ্কার করেছিলেন আমাদের সৈয়দ মোহাম্মদ কামরুল হাসান স্যাররা মিলে। কিন্তু সেটা তো সিলেট বা লালমাই ময়নামতি কিন্তু ওই অর্থে বদ্বীপ না, ভৌগোলিক সংজ্ঞায়। আবার আমরা বিচ্ছিন্ন করতে পারবো না, কারণ বদ্বীপ যদি আমি এখন মানচিত্রে যাই, এটা আমরা পরে আসতেছি একটু, সময়ের ধারণা নিয়ে। আচ্ছা, এইটা একটা খুব ইন্টারেস্টিং যে সময় নিয়ে আমাদের মধ্যে যে সমস্যা, মানে অতীত বোঝার ক্ষেত্রে, এটা নানাভাবে আমরা বলতে পারি যে ভূতত্ত্বে বদ্বীপ যেহেতু ভূতাত্ত্বিক এবং ভূখণ্ডগত ভূবিজ্ঞানগত একটা বিষয়, যে বদ্বীপ ভূতাত্ত্বিকটা সময়কে যে স্কেলে মাপেন বা যেখানে দেখেন, দেখা যাবে যে আমি যদি পরে যাই তাহলে পরিষ্কার হবে ইতিহাসবিদরা বা প্রত্নতাত্ত্বিকরা যেভাবে দেখেন তার মধ্যে মিল এবং অমিলের জায়গাগুলো কোথায়, সেটা আমরা পরে আলোচনায় আসবো। শুধু আমি দেখালাম যে এক ধরনের ভয়ঙ্কর গোলমাল আছে আমাদের বোঝাপড়ার মধ্যে। ভূতাত্ত্বিকরা 1000 বছরের কম সময় নিয়ে ভাবেন না, বা 10,000 বছরের কম সময় নিয়ে ভাবেন না। তারা ধরা যাক যে ভূতাত্ত্বিক একটা কালপঞ্জি আছে, একটা টাইম স্কেল আছে, কোয়াটারনারি পিরিয়ড, তার মধ্যে প্লেস্টোসিন একটা সময় ভাগ করেন, হলোসিন একটা সময় ভাগ করেন। এখন যে সময়কালটাকে আমরা বলছি খুব পরিচিত অ্যানথ্রোপোসিন, সেটা নিয়েও তর্ক বিতর্ক আছে। তো ভূতাত্ত্বিক সময়ের সাথে প্রত্নতাত্ত্বিক সময়ের এবং ঐতিহাসিক সময়ের ধারণার পার্থক্য আছে। এই পার্থক্যের বিষয়টা যদি আপনারা দয়া করে একটু মাথায় রাখেন, পরে আবার এই আলোচনায় আমরা ফিরব। তার পাশাপাশি সময়ের ধারণায় এই কোডটা আমি আসলে নিয়েছি অভিনব ঘোষের একটি বই থেকে, যে সময়ের ধারণা আমাদের জনপরিসরে কিভাবে সময়ের ধারণা বদলায়।
সেটার সাথে আমাদের স্মৃতির সম্পর্ক, বা সেটার সাথে আমাদের ধরা যাক যে গত বছর জুলাই আগস্টে গণ অভ্যুত্থান যখন চলছে, সেই সময়কারের স্মৃতি যদি আমি এখন মনে করি, তাহলে আজকের তারিখটি যে অর্থ আমার কাছে বহন করবে, সেই অর্থ নিশ্চয়ই আমেরিকান একজনের কাছে বহন করবে না, সেই অর্থ নিশ্চয়ই একজন মায়ানমারের একজনের কাছে বহন করবে না। তো তাহলে সময়ের ধারণাটা অনেক সময় সাবজেক্টিভ। হ্যাঁ, মানে দেশ কাল পাত্র নিরপেক্ষ না সময়ের ধারণা। এখানে সুন্দরবনের বা দক্ষিণাঞ্চলের উদাহরণ দিয়ে অমিতাভ ঘোষ বলছেন যে the most important element in of the word recognition thus lies in the first syllable, which harks back to something prior and already existing awareness that makes possible the passage from ignorance to knowledge. A moment of awareness flashes before us, effecting an instant change in our understanding of that which is beheld. Yet, the flash cannot appear spontaneously. It cannot disclose itself except in the presence of the lost other. The knowledge that results from the recognition then is not the same kind as the discovery of something new. It arises rather from a renewed reckoning with a potentiality that lies within oneself. This is a landscape so dynamic, the Dokhinbongeর landscape, dynamic that its very changeability leads to innumerable moments of recognition. Thus writes Amitabh Ghosh in his acclaimed book entitled The Great Derangement, Climate Change and the Unthinkable. I do believe it to be true that the land here is demonstratively alive, that it does not exist solely or even incidentally as a stage of the enactment of human history, that it itself is a protagonist. Here even a child began a story about his grandmother with the word, in those days the river wasn't here, the village was not where it is. মানে এই সময়ের এই যে পারসেপশন, উপলব্ধি, কিভাবে একটা ভূমির সাথে, নদীর সাথে তার ক্রমাগত বদলের সাথে বদলে যায়, অনুপস্থিতির সাথে, যা নাই, যা এখন নাই, তার সাথে তুলনা করে আমি কিভাবে আসলে সময়কে বিবেচনা করি। আমাদের যারা হারিয়ে গেছে আমাদের জীবন থেকে, তাদের অনুপস্থিতি কিভাবে আমাদের তাদের উপস্থিতিকে হাজির রাখে সারাক্ষণ। তো সেই জায়গা থেকে একটা বাচ্চাও সুন্দরবনে গিয়ে জিজ্ঞেস করলে, আমি যখন কয়রায় কাজ করতে গিয়েছি বা শ্যামনগরে, মানে আমরা যেভাবে সাল গণনা করি সেভাবে তারা বোঝে না। তারা বলতেছে আইলার আগে না পরে, বা আমপানের আগে না পরে, হ্যাঁ, বা নদীটা তখন এইখানে ছিল, নদীটা তখন ওইখানে ছিল না, এখানে তখন চরই ছিল না। তো আমরা যদি বলি গত বছর জানুয়ারি মাসে কি ঘটছিল, হ্যাঁ, এরা তাদের কাছে মানে কোনো অর্থ বহন করবে না। আবার অনেক সময় আছে, এবং এই সময়ের ধারণা আপনি বাংলাদেশের গ্রামাঞ্চলে বা তৃণমূল পর্যায়ে বহু জায়গায় এটা পাবেন। এবং এই কথাটা আর একটা খুব ইন্টারেস্টিং জায়গা আমাদেরকে নিয়ে আসে, যে নদী বা ল্যান্ডস্কেপের মালিকানা কি আমরা? যদি আমরা ধরি যে সুন্দরবন বাড়ে এবং কমে, হ্যাঁ, বদ্বীপ বাড়ে এবং কমে, এবং স্থানীয় বহু লোকশ্রুতিতে বিবেচনা করা হয় যে সুন্দরবন জীবিত। ঠিক যেমন আমাদের দেশে মহামান্য উচ্চ আদালত তুরাগ নদী নিয়ে একটা কেসে রায় দিয়েছিলেন যে তুরাগ নদীকে এখন থেকে জীবিত বা সেন্টিয়েন্ট এন্টাইটি হিসেবে বিবেচনা করতে হবে। এই শুরুটা হয়েছিল নিউজিল্যান্ডে, যে নদীকে একটা জীবন্ত সত্তা হিসেবে বিবেচনা করা। আমরা যদি সুন্দরবনকে মনে করি একটা জীবন্ত সত্তা, তার নিজের প্রাণ আছে এবং সে বাড়ে এবং কমে, নদীগুলোকে মনে করি যদি জীবিত, আমাদের মাটি, আমাদের জমিকে মনে করি যদি জীবিত, যে কথাটা জগদীশচন্দ্র বসু একসময় বলে গিয়েছিলেন। এবং নানা রীতিতে কিন্তু এই ধারণাগুলো আছে আমাদের ঐতিহ্যের মধ্যে। কিন্তু আমরা এখন যেটা মনে করি উল্টোটা, সেটা হচ্ছে নদী, জমি, মাটি, গাছ, বন, সেটা হচ্ছে মানুষের উত্থানের, উন্নতির বা বিকাশের প্রধান অবলম্বন। মানুষ যত বেশি সক্ষম হয়েছে তাদের চারপাশের প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে, প্রকৃতিকে কন্ট্রোল করতে এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে, তত সেই মানুষ উন্নত হয়েছে।
বিবর্তনবাদী, সামাজিক বিবর্তনবাদী যে রূপরেখাটা, সেই রূপরেখাটা আসলে মানুষের প্রকৃতির উপরে দাপট এবং শাসনের জয়গানের ইতিহাস। এটা উল্টাও হইতে পারত, এবং সেটার সাথে এবং অনেক সমাজবিজ্ঞানী বা অনেক ইতিহাসে এবং প্রত্নতত্ত্বে অনেকেই যারা কাজ করছেন, তারা এই আলাপগুলো এখন নিয়ে আসতেছেন যে মানুষই এই ভূখণ্ডের ইতিহাস তৈরি করতেছে। মানুষ আসলে তো মানুষ ইতিহাস তৈরি করতেছে, এটা ভাবাটা তো ভুল। মানুষকে শুধুমাত্র একক, সক্রিয়, স্বয়ংভূ, সার্বভৌম সত্তা হিসেবে বিবেচনা করা, এটা এই বিবেচনা বোধ থেকেই আমাদের এখনকার যে দুর্দশা, বা যেটাকে আমরা কয়েকদিন আগেও ফেনীতে বন্যা হল, প্রতি বছরই বন্যা হয়, মানে গত 4 দশক ধরে আমরা মিলিয়নের উপরে ডলার খরচ করেছি বন্যা ব্যবস্থাপনার জন্য, তারপরে বন্যার হাত থেকে আমাদের মুক্তি নেই। তো নানা কথা আমরা বলতে পারি, কিন্তু বুনিয়াদী কতগুলো ধারণাগত জায়গায় যদি আমরা দেখি, তাহলে পৃথিবী উপরে মালিকানা যে মানুষের, এবং মানুষই পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে, এবং সেই মানুষের ইতিহাসই আসলে ইতিহাস। প্রত্নতত্ত্বের কাজও হবে সেই মানুষের ইতিহাসকে খুঁজে বের করা। এই ধারণা থেকে অনেকেই আমরা সরে আসছি, পৃথিবীতেই অনেকে সরে আসছে। এটা খুব ইন্টারেস্টিং একটা প্রথম আলো থেকে নেওয়া ইমেজ। এটাও কয়রায় বাঁধ ভেঙে গেছিল, এবং কয়রায় প্রতি বছর বাঁধ দেওয়া হয় লক্ষ টাকা খরচ করে, এবং বাঁধ আবার ভেঙে যায়। এটা কয়রার ঘটনা শুধু না, বাংলাদেশের বহু জায়গায় মানুষজন মিলে, সবাই মিলে আবার বাঁধ তৈরি করতেছে। এটা প্রথম আলো যেভাবে দেখিয়েছে, আসলে এটা মানুষের সার্বভৌম স্বাভাবিক ইচ্ছার কোনো বিষয় না। আমরা যদি আমাদের ওই অঞ্চলের বা বাংলাদেশের প্রাগ ঔপনিবেশিক ঐতিহ্য দেখি, আবাদ এবং ওখানকার জমির সাথে মানুষের সম্পর্ক, তাহলে আমরা এরকম অনেক সূত্র খুঁজে পাই যেখানে দেখা যায় যে মানুষ এবং ভূমির সম্পর্ক বা পানির সম্পর্ক যৌথতার সম্পর্ক, মিথস্ক্রিয়ার সম্পর্ক। এই নিয়ে খুব দারুণ কাজ আমাদের আছেন, ইউপিএল থেকে বের হয়েছে, ক্যামিলিয়া দেওয়ানের। উনি দেখিয়েছেন যে অষ্টমাসী বাঁধ, একটা উদাহরণ আমি দিই, এক ধরনের বাঁধ ছিল আমাদের এখানে। এমনকি সেটা সবুজ বিপ্লব হওয়ার আগে কলোনিয়াল, মানে মোটামুটি 20 শতাব্দীর প্রথম দিকেও ছিল, যে বর্ষার দিনে বাঁধ খুলে দেওয়া হবে, বাকি 8 মাস বাঁধ থাকবে। কেন বাঁধ খুলে দেওয়া হবে? যে পানিটা যাতে ঢুকতে পারে, পলিটা যাতে জমির উপরে পড়তে পারে। এইটা একদমই স্থানীয় চর্চা ওখানকার। তেমনি আবাদের ক্ষেত্রেও, ধানের প্রসঙ্গে যদি সময় পাই আমি পরে আসবো। তো এটা আসলে এখনকার মানুষের কোন ধরনের আধুনিক সার্বভৌম সত্তা বা সক্রিয়তার প্রতীক না। এইটা আমাদের কৌম সামাজিক জীবনযাপনের সেই মিথস্ক্রিয়া বা সেই অন্তরঙ্গতার একটা প্রমাণ, যে মানুষ কিভাবে একই সঙ্গে বার্তা তৈরি করতেছে। এখন আমি আসি বঙ্গীয় বদ্বীপ নিয়ে। আমাদের এটা একটা মোটামুটি মানচিত্র, যেটা দেখানো হচ্ছে এইখানে। আমি কার্সারটা দিয়ে দেখাই, তাহলে দেখতে সুবিধা হবে। এটা হচ্ছে মূলত আমাদের 3টা নদী, তার বেশি। বঙ্গীয় বদ্বীপ শব্দটা ব্যবহার না করে আমরা অনেকেই গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বদ্বীপ শব্দটা ব্যবহার করি। ইংরেজিতে আমরা বলি জিবিএন ডেল্টা। তাতে করে আসলে অনেক কিছু প্রকাশ করতে সুবিধা হয়, স্থানিক এবং কালিক বিভ্রান্তি দূর হয়। কিন্তু তার মানে এই না বঙ্গীয় বদ্বীপ শব্দটা আমরা ব্যবহার করব না। যতদিন পর্যন্ত বিকল্প আমরা না পাচ্ছি, ততদিন পর্যন্ত আমরা ব্যবহার করতেই পারি। আর এখানে হচ্ছে আমাদের নদী, সেটা সব নদী নাই। আর জাস্ট দেখানোর জন্য যে পানি এবং জমিকে আমরা যেভাবে আলাদা করি মানচিত্র দিয়ে, সেটা আমরা করতে পারি কি পরের ছবিতে আরো দেখা যাবে। এইটা হচ্ছে আমাদের বদ্বীপের একটা মোটামুটি চেহারা, এবং তা সেখানে আমাদের চারপাশে কি আছে ভূখণ্ডগতভাবে, সেগুলো খুব পরিচিত, জরুরি আমাদের জন্য। যেমন হিমালয় পর্বতমালার পূর্বাংশ আছে, এখানে ছোটনাগপুর প্লেটু বা মালভূমি, এইদিকে ইন্দো বার্মান রেঞ্জ, এদিকে শিলং মালভূমি, গারো পাহাড় মেঘালয়ে। এবং কেন বদ্বীপ শুধুমাত্র স্বতন্ত্র বা বিচ্ছিন্ন বা অনন্য একটি ভূখণ্ড কখনোই থাকতে পারে না, বা কোনো স্থানই থাকতে পারে না, যদি তার আশেপাশের অঞ্চলগুলোর সাথে তার অন্তরঙ্গতার সম্পর্ক আমরা বিবেচনা না করি।
সিম্পলি আমরা আমাদের বৃষ্টির কথা যদি ভাবি, আমাদের বৃষ্টি এবং নদীর পানির একটা বড় অংশ হিমালয়ে পাদদেশে যে বৃষ্টিপাতটা হয় সেই পানিটা নিয়ে আসে। তার পাশাপাশি হচ্ছে আমাদের যে ট্রান্সবাউন্ডারি রিভার এখন যেটাকে বলতেছে আধুনিক জাতিরাষ্ট্রের সীমানার মধ্যে, যেগুলো নিয়ে আমাদের সাথে ভারতের আধিপত্যবাদী যেভাবে পানিকে ওয়েপনাইজ করতেছে, হাতিয়ারে পরিণত করতেছে, তার একটা ভয়ঙ্কর বিরোধ আছে। সেটাও এই আধুনিক ভূখণ্ডের ধারণার সাথে সম্পর্কিত বা সীমানার সাথে সম্পর্কিত। নদীর মালিকানা যদি মানুষের না হয়, নদীর মালিকানা রাষ্ট্রের কেন হবে? নদীর মালিকানা সবার। বা নদী যদি জীবন্ত সত্তা হয়, তাহলে নদী নিজেই স্বতন্ত্র, স্বাধীন, সার্বভৌম। এভাবে আমরা ভাবতে পারি। তাহলে হিমালয় পর্বতমালার সাথে আমাদের ওতপ্রোত সম্পর্ক আছে। ছোটনাগপুর প্লাটু, এখন যেটা বিহারের অংশবিশেষ, ঝাড়খণ্ড এবং এইটা সাথে আমাদের ঐতিহাসিকভাবে এবং ভূতাত্ত্বিকভাবেও খুব গভীর সম্পর্ক আছে। যেটাকে আমরা পদ্মা নদী এখন বলছি, সেটা যখন গঙ্গা নাম ছিল, সেই গঙ্গা ওই অঞ্চলের পাশ থেকেই আসছে। একটা ব্রহ্মপুত্র আসছে তিব্বত থেকে শুরু হয়ে আসাম, মেঘালয় হয়ে আমাদের দেশে যমুনা নাম ধারণ করেছে। এটাও খুব ইন্টারেস্টিং যে ব্রহ্মপুত্র কিভাবে বাংলাদেশে ঢোকার পর পুরুষ থেকে নারীতে পরিণত হলেন। এবং আমাদের দেশেই নদী লিঙ্গ আছে, হ্যাঁ, এবং লিঙ্গান্তর ঘটায়। মেঘনারও মোটামুটি সোর্স মোটামুটি ভাবে এখন ভারত এবং টু সাম এক্সটেন্ট অরুণাচল, সেখান থেকে শুরু হয়েছে। তো কিন্তু সবগুলো এসে আমাদের মধ্যে মিলিত হয়েছে এবং সব পানি এবং পলন আমাদের মধ্য থেকে এখানেই সঞ্চয় হয় বা প্রবাহিত হয়ে সমুদ্রে গিয়ে জমা হয়। যে কারণে এখন বদ্বীপের ধরনটা হচ্ছে আসলে এই যে আমরা যেটাকে বলি গঙ্গা নদীর আদি নদী খাত, হুগলি ভাগীরথী নদী এবং আমাদের মেঘনা এবং পদ্মা, এই অংশটা হচ্ছে আসলে গাঙ্গেয় বদ্বীপ। তার উপরের যে অংশটা, সে অংশটা কিন্তু আবার পুরনো বদ্বীপের অংশ। কোনটা বদ্বীপ ভূমিরূপ হিসাবে বদ্বীপ না। যেমন ধরা যাক যে সিলেটের বেসিন, আবার সিলেটের যে হাওর বা সেগুলোর সাথে কিন্তু ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তনের গভীর যোগাযোগ আছে। তারপরে যদি আমরা যাই, এই আলোচনা আমি করে ফেলেছি, এটা খুব ইন্টারেস্টিং। ম্যাপটা এখানে দেখাইছি যে দুইটা সময়ের ম্যাপ বাংলাদেশে। আপনি কোনটা জল কোনটা স্থল কিভাবে পার্থক্য করবেন? আমি যে নদী দুইটা রেখা দিয়ে বেঁধে দিই মানচিত্রে, হ্যাঁ, সেই নদী তো এক এক সময়ে, বছরের এক এক সময় তার এক এক চেহারা। পানি কখনো সরু হয়ে যাচ্ছে, যে করতোয়া বা ছোট যমুনা নদীর উত্তরবঙ্গে আমি শীতকালে মধ্য দিয়ে হাঁটতেছি, সেই নদী দুপার ছাপাইয়া প্লাবিত করতেছে। তো কোনটাকে আমি নদী বলবো? এটা নিয়ে খুব দুর্দান্ত আলোচনা করেছেন আমাদের বেঙ্গল ইনস্টিটিউটে, বক্তৃতাও করেছেন দিলীপ দা কুনহা নামে একজন, যে এই যে নদী বা জল এবং স্থলের ফারাক করার যে আধুনিক চিন্তা, সেইটা কিভাবে আমাদের আসলে প্রতিবেশ এবং পরিবেশ এবং জলবায়ু বিপর্যয়ের অন্যতম কারণ। আচ্ছা, এটা চর, নদীর চর, তিস্তায়, হ্যাঁ, এই তিস্তায় পরিবর্তিত হয়ে যাবে একটা সময়। এটা মেঘনার চর। আমি ডয়েচভেলের একটা খুব দারুণ ডকুমেন্টারি আছে চরের জীবন নিয়ে, সেখানে আছে যে একটা সময়ে যখন পানি ওঠে না চরের মধ্যে, আর একটা সময় পুরো চর হচ্ছে পানিতে ডোবা। তার আপনি কোনটাকে জমি ধরবেন আর কোনটাকে স্থল ধরবেন, কোনটাকে জল ধরবেন। এবং এখানে জীবনযাপন, মানুষের পারসেপশন একদমই আলাদা। হ্যাঁ, আমরা যেভাবে এক ধরনের এন্ডিউরেন্স বা স্থায়িত্ব কথা ভাবি, আমরা যেভাবে মানুষের স্থায়ীভাবে বসবাস করাটাকে বসতি হিসেবে বিবেচনা করি এবং ইতিহাসে এক ধরনের উন্নতি হিসাবে দেখি, সেটার পুরোটাই উল্টা হইতে পারে যদি আমরা মানুষের স্থানান্তরকে বিবেচনায় আনি। আপনি নেত্রকোনায় যান, কিশোরগঞ্জে যান, বারাতি নামে একদল মানুষ আছে যারা শুকনা মৌসুমে হাওরগুলো যখন বা বিলগুলো শুকিয়ে যায় তখন এখানে আবাদ করতে আসে। আবার বর্ষাকালে যখন পানির নিচে, তখন তারা ওখান থেকে চলে যায়। আপনি হান্টারের যদি গেজেটিয়ার পড়েন, দেখবেন যে তখন 19 শতাব্দীতে
যশোর বা খুলনার উপর থেকে মানুষজন চলে আসতেছে। শীতকালে সুন্দরবনে যে নতুন চর সেখানে বসে ধান লাগাচ্ছে, সেখানে থাকতেছে টেম্পোরারি। আবার যখন ধান উঠলো, তখন পানি উঠলো বড় বর্ষাকালে, তখন তারা সেখান থেকে চলে আসতেছে। তাহলে এই যে বসতিগুলো, এই বসতিগুলোকে আমি কিভাবে বিচার করব? প্রত্নতত্ত্বে বা ইতিহাসে যেভাবে আমরা বসতিকে বুঝি সেটা পার্মানেন্ট সেটেলমেন্ট, এবং আপনি বলবেন যে নব্যপ্রস্তর যুগে মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করছে, সেটা একটা বিরাট বিপ্লব। গর্ডন চাইল্ড নামে একজন বড় প্রত্নতাত্ত্বিক বলছিলেন এটা একটা বড় বিপ্লব। এবং এখনকার দিনে বিশেষ করে আমার খুব প্রিয় দুজন, একজন মারা গেছেন, ডেভিড গ্রেভার নামে একজন নৃবিজ্ঞানী আছেন, আরেকজন ডেভিড ওয়ার্নার। ওনাদের একটা বই বের হয়েছেন দি ডন অফ এভরিথিং। তার মধ্যে নতুন নতুন এই সমস্ত আবিষ্কারের ভিত্তিতে এই প্রচলিত যে আমাদের সভ্যতার ধারণা, বিবর্তনের ধারণা, সেগুলো বহু কিছুই আসলে ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, বিশেষ করে গত 10 থেকে 15 বছর। এবং সেখানে ধারণাগত আমাদের প্রচুর পরিবর্তন হয়েছে। এখন আমি আসি আমাদের অঞ্চলগুলো নিয়ে কথা বলছিলাম। আমাদের এই অঞ্চলে শুধু না, দক্ষিণ এশিয়ার যারা ইতিহাস নিয়ে কথা বলেছেন তারা বিভিন্ন লিখিত উপাত্ত ব্যবহার করে, বিশেষ করে এপিগ্রাফিক সোর্স ব্যবহার করে দেখিয়েছেন যে 6ষ্ঠ 7ম শতাব্দীর পরে, বিশেষ করে সোকল গুপ্ত সাম্রাজ্য যখন ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যায়, তখন বিভিন্ন জায়গায় কতগুলো আঞ্চলিক পরিচয় তৈরি হয়েছিল। এবং সে আঞ্চলিক পরিচয়গুলোকে তারা নাম দিয়েছেন সাবরিজিয়ান বা উপাঞ্চল, আমরা বাংলায় বলতে পারি, বরেন্দ্র আমরা বলতে পারি উপাঞ্চল, যেটা আসলে 8ম 9ম শতাব্দীর দিকে একটা নির্দিষ্ট আঞ্চলিক পরিচয় হিসেবে তৈরি হয়েছে। কামরূপ, যেটা এখন আসাম মেঘালয়, সেটা তৈরি হয়েছে। সমতট সেই সময় তৈরি হয়েছে। তো এটাও আমাদের আত্রাই বেসিন এবং বিভিন্ন জায়গার ছবি। এই ছবিটা জাস্ট দেখে রাখেন, আমি পরে বলবো। বইটার নাম লিভিং উইথ ফ্লাডস। আমাদের 3 বন্ধু লেখা, বিশ্বভারতীর। মালদা জেলার একটা জায়গায় প্রত্নতাত্ত্বিক খননের ভিত্তিতে ওনারা যে বসতিটি পেয়েছেন, সেখানে দেখা গেছে যে বারবার বন্যা হচ্ছে, মানুষ ছেড়ে চলে যাচ্ছে, আবার মানুষ আসতেছে, আবার চলে যাচ্ছে, আবার মানুষ আসতেছে। বন্যার সাথে মানুষ কিভাবে বসবাস করতেছে, বন্যাকে ডিজাস্টার হিসেবে না দেখে কিভাবে বন্যার সাথে বসবাস করার ব্যাপারটা, সেটা। এটা হচ্ছে সাম্প্রতিককালে গত 10-15 বছরে আমাদের দেশে ভূবিজ্ঞানের বিভিন্ন শাখার পণ্ডিতরা, বিশেষজ্ঞরা নানা ধরনের গবেষণা করেছেন, যে গবেষণাগুলোর সাথে আমরা যারা ইতিহাস চর্চা করি তাদের হয়তো খুব বেশি পরিচয় নেই। তো এরকম নানা গবেষণা থেকে নাম দেইনি আমি, যেমন প্রফেসর মাইকেল স্টেকলার আছেন পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি, প্রফেসর গোডব্রেড আছেন, জার্মান একটা টিম আছেন, প্রফেসর কুদ্রাস, তার সাথে এলিজাবেথ চেম্বারলিন নামে একজন আছেন। এরকম আমেরিকান, জার্মান, তারপরে এদিকে হচ্ছে আপনার ফ্রেঞ্চ, ইটালিয়ান নানা টিম আমাদের দেশের সাথে কোলাবরেট করে আমাদের এই অঞ্চলের ভূতাত্ত্বিক, পললগত নদী নিয়ে নানা ধরনের গবেষণা করেছেন এবং নতুন নতুন নানা ধরনের উপাত্ত এবং বিশ্লেষণ তারা হাজির করেছেন, যে বিশ্লেষণগুলো আমাদের আসলে আমাদের বদ্বীপের অতীতকে বোঝার জন্য সাহায্য করতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে সেটা আমাদের বদ্বীপে মানব বসতির ইতিহাস বোঝার ক্ষেত্রে খুব একটা হেল্পফুল হয়ও না, কারণ তারা অনেক বড় টাইম স্কেলে ভাবছেন। আমাদের দেশের অন্ততপক্ষে গত 3000 বছরের যে টাইম স্কেল, সেই টাইম স্কেলে তারা ভাবছেন না। এখানে হচ্ছে পুরনো ম্যাপ আমরা দেখতে পাই, নেলের ম্যাপ আমরা সবাই জানি। এটা এই ম্যাপটা খুবই বিখ্যাত, জোয়াদি বারসের ম্যাপ। মানচিত্রের ভিত্তিতে কিভাবে আমরা আমাদের বদ্বীপকে দেখতে পারি, যে মানচিত্রায়ন শুরু হয়েছিল মোটামুটি ভাবে আমরা ধরি যে পৃথিবীর পরিপ্রেক্ষিতে 15শ-16শ শতাব্দীতে আধুনিক মানচিত্র, কিন্তু তার আগেও মানচিত্র পাওয়া যায় এবং সেই মানচিত্রেরও নানা ধরনের রূপ আছে, চেহারা আছে। কিন্তু মানচিত্রায়নের সাথে ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তারের ওতপ্রোত সম্পর্ক আছে এবং বিভিন্ন জায়গা পশ্চিমের বাইরে সেগুলো সো কল্ড এজ অফ ডিসকভারি বা এজ অফ এক্সপ্লোরেশনের নাম দিয়ে সেগুলো মানচিত্রায়ন করার একটা ইতিহাস আছে, যে ইতিহাসের সাথে আমাদের শাস্ত্রগুলো সম্পর্কিত। এটা হচ্ছে 2টা মানচিত্র।
একটা আমাদের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের তৈরি করা, আর একটা নর্মালি খুব প্রচলিত। এইটা 1940-এর দশকেই ধারণা তৈরি হয়েছিল যে আমরা আমাদের গঙ্গেয় বদ্বীপকে একটা অংশকে বলি সক্রিয়, একটা অংশকে বলি পরিণত, একটা অংশকে বলি মৃত। এখন যারা আলোচনা করছেন তারা এই ধরনের ক্লাসিফিকেশনের কে স্বীকার করেন না। তারা বলেন আসলে মৃত বলতে কিছু নাই একটা বদ্বীপে। সবসময় যেখানে পানি আছে, নদী আছে, পানি চলাচল করতেছে, বৃষ্টির পানি আসতেছে পড়তেছে, সেখানে আসলে মৃত কিছু হয় না। এইটাও দুই রকমের ম্যাপ। আমি মানচিত্র জাস্ট দেখাচ্ছি যে মানচিত্রের মধ্য দিয়ে যে ধরনের ভূখণ্ডগত বিভিন্ন সীমানা আমরা তৈরি করে দিই, সেই সীমানাগুলো সবসময় আসলে সঠিক না, বা সেই সীমানাগুলো ফিক্সড অনর, অপরিবর্তনীয় না। এইটা সময়গত জিনিসটা বোঝাতে সাহায্য করবে। বঙ্গীয় বদ্বীপের একটা চেহারা আমরা দেখতে পাই যদি আমরা বাদিকের মানচিত্রটা দেখি, যে কিভাবে বদ্বীপটা তৈরি হলো, কত বছর ধরে, কিভাবে। ডান দিকে আছে কিভাবে আমাদের বদ্বীপটা, গাঙ্গেয় বদ্বীপটা খুব ইন্টারেস্টিংলি আমরা উত্তর থেকে দক্ষিণে বাড়ে নাই, যেটাকে আমরা ডেল্টা প্রোগ্রেডেশন বলি। মূলত আসলে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে সম্প্রসারিত হয়েছে। তো সেই রকম ভাবে এখানে সেটা দেখানো হয়েছে। এবং ভূমি অবনমন, যেটাকে আমরা বলি সাবসিডেন্স নিয়ে প্রচুর কাজ গত 10 বছরে হচ্ছে। বিশেষ করে ক্লাইমেট চেঞ্জের যে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল গ্লোবাল ওয়ার্মিং এর কারণে ডুবে যাবে, সেই জন্য খুব পপুলার এটা ট্রেন্ডি গবেষণা। তারপরে আমরা যদি যাই, এগুলো হচ্ছে আমাদের নদীর একটা স্কিমেটিক, কিছু নদী কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে। কিন্তু এখানে ইন্টারেস্টিং একটা যেটা আমাদের সমস্যা, 1776 সাল থেকে 2010 সাল পর্যন্ত। 1776 সাল এখানে কেন? কারণ 1776 সালে জেমস টেনেলের বেঙ্গল অ্যাটলাসের মানচিত্রের একটা অংশ প্রকাশিত হয়। পুরো বেঙ্গল অ্যাটলাস আরো পরে 4 বছর পরে প্রকাশিত হয়। তাহলে 1776 সালের পরে আমাদের যে বেশিরভাগ নদী পরিবর্তনের, নদীর গতিপথ পরিবর্তন এবং ভূমিরূপ পরিবর্তনের যে আলাপ আলোচনা আমাদের ভূবিজ্ঞানগুলোতে করা হয় বা ইতিহাসে যখন আলোচনা করা হয় তখন করা হয়, তখন দেখা যায় যে আসলে এই গত 300 বছরই আমরা ধরি স্কেল হিসাবে। এমনভাবে ধরি যে মনে হয় যে ওই 1776 সালের আগে এই অঞ্চলের সমস্ত নদী একই রকম ছিল, কোনো ধরনের কোনো পরিবর্তন হয় নাই, স্থান পরিবর্তন করে নাই। এবং নদীর স্থান পরিবর্তনের প্রক্রিয়াও আবার ভিন্ন ভিন্ন আছে। নাম আমরা বলি নদীর গতিপথ বদলাইছে। বিষয়টা এত সরল না। যেমন একটা নাম আছে অ্যাভালশন, নদীর প্রবাহ বদলায়, নদী নিজের গতির মধ্যে নানাভাবে বদলায়। হ্যাঁ, রৈখিকভাবে নদী এক পাশ থেকে আরেক পাশে সরে। এইটা যেমন বঙ্গীয় বদ্বীপের টপোগ্রাফি, উচ্চতা দেয়া আছে এবং সেখানে প্রধান নদীগুলো দেওয়া আছে, ফল্ট দেওয়া আছে। শিলং মেসিফের লোকেশনটা আপনারা মনে রাখবেন। পরে একটা নতুন গবেষণার উদাহরণ দেব যেটা শিলং মেসিফেই কতগুলো গুহায় করা হয়েছে। এটা হচ্ছে আমাদের ডেল্টার নদী পরিবর্তনের, অতীতে নদী পরিবর্তনের একটা স্কেমেটিক চিত্র দেওয়া হয়েছে। বাদিকে একটা নদী, দুইটা নদী, প্রধান নদী পরিবর্তিত হয়েছে আমাদের ঐতিহাসিক নথিতে আছে। একটা হচ্ছে পুরনো হুগলি ভাগীরথী নদী, যেটা পশ্চিম থেকে ক্রমাগত সরে সরে এখনকার পদ্মায় পরিণত হয়েছে বলে মনে করা হয় এবং প্রচলিত ইতিহাসে বয়ানে ধরে নেওয়া হয় এটা আসলে 16শ শতাব্দীর পরবর্তীতে এই ঘটনাটা ঘটছে। ব্রহ্মপুত্র নদীর যে অ্যাভালশন বা পরিবর্তন সেটা ধরা হয় 18শ শতাব্দীতে, হ্যাঁ, একটা ভূমিকম্পের কারণে। এমন ভাবে লেখা হয় যে ওই ভূমিকম্প এবং পরবর্তীকালের বন্যাই ওটা পরিবর্তন করছে। মূলত আসলে পুরো প্রক্রিয়াটাই দীর্ঘ সময়ব্যাপী প্রক্রিয়া এবং গ্র্যাজুয়ালি ঘটেছে। এবং পদ্মা নদীর অস্তিত্ব আমি মাঝখানে একটা বাংলা লেখায় উল্লেখ করেছিলাম যে পদ্মা নদীর অস্তিত্ব আসলে আমরা 16শ বা 15শ শতাব্দীর আগেও ছিল এবং প্রবাহ ছিল, হয়তো এত বড় ছিল না বা এখনকার মতো ছিল না। দ্বিতীয় যে ছবিটা সেটা আরো ইন্টারেস্টিং। এই ছবিটাতে দেখানো হয়েছে কিভাবে বদ্বীপের দক্ষিণাংশ ক্রমাগত পূর্ব দিকে ধীরে 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 সঞ্চিত হয়ে গড়ে উঠেছে।
এটাতে একটু দেখালে বোঝা যাবে, আপনারা মনোযোগ দিয়ে, অ্যানিমেশন, পদ্মা গঙ্গা নদীর প্রবাহের স্থানান্তর। এটা আমার এক বন্ধু আছে ওয়াহিদ পলাশ, ও ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ার, ওর সৌজন্যে পাওয়া। এইটা নতুন কাজ, একদম আমাদের বন্ধুদেরই করা কাজ। এইটা হচ্ছে দক্ষিণবঙ্গে একটা জায়গায় খুব ইন্টারেস্টিং এভিডেন্স পাওয়া গেছে, একটা পুকুরের মধ্যে কিভাবে একটা ভূমিকম্পের এভিডেন্স পাওয়া গেছে। ভূমিকম্পের এভিডেন্সটা হচ্ছে, আপনি ডান দিকের ছবিতে দেখবেন যে এটাকে আমরা বলি ডাইক, এবং সেই ডাইকটা একটা এভিডেন্স পুকুরের পাড়ে। এটা আসলে আর্থকুয়েকের কারণে, সেডিমেন্টের নানা ধরনের পরিবর্তনের কারণে এই ধরনের ডাইক তৈরি হয়, এবং সেগুলোর তারা সময়কাল নির্ধারণ করেছেন, যে সময়কালটা ওয়েসেল বলি আমরা, অপটিক্যালি স্টিমুলেটেড লুমিনেসেন্স। তার ভিত্তিতে তো তারা দেখিয়েছেন যে আসলে গঙ্গা ভাগীরথী নদী যেটা, এটা একটা আরেকটা এভিডেন্স যে 16 শতাব্দীর আগে পরে গঙ্গা ভাগীরথী পরিবর্তন হয়েছে, সেই ধারণা যে ভুল, সেটা এই এভিডেন্সে আসে যে আসলে গঙ্গা ভাগীরথী নদীর প্রবাহের বদল এর আগেও কয়েকবার করছে। এটার সময়কাল আনুমানিক সাধারণ বা খ্রিস্টপূর্বাব্দ 2500 খ্রিস্টপূর্বাব্দ বা 400 খ্রিস্টপূর্বাব্দের দিকে। ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর গতিপথের স্থানান্তর, এটাও আরেকটা গবেষণা এলিজাবেথ চেম্বারলিনদের করা। সেখানে ওনারা দেখেছেন যে এখন যে পুরাতন ব্রহ্মপুত্র উপরের ছবিটাতে এবং নতুন ব্রহ্মপুত্র, এই পুরো জায়গাটা ধরে ব্রহ্মপুত্র নদী প্রবাহ গত 10,000 বছরে কমপক্ষে 9 বার পরিবর্তন হয়েছে, কমপক্ষে 9 বার। একটা হচ্ছে বড় প্রবাহের বদল, দ্বিতীয়ত হচ্ছে আমরা সবাই জানি যে ব্রহ্মপুত্র পৃথিবীতে অন্যতম গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি গবেষিত ব্রেইডেড রিভার, বিনুনির সদৃশ্য নদী, যে নদীটা নিজেই প্রচুর পরিবর্তন ঘটায় নিজের প্রবাহের পথের মধ্যে। নদী ভাঙতেছে, চর পড়তেছে, ভাঙতেছে, হ্যাঁ, এরকম গঠন, এই পরিবর্তনটা সবসময় চলতেছে। এর পাশাপাশি হচ্ছে তিস্তা, কথা আমরা সবাই জানি যে তিস্তার গতিপথের পরিবর্তন, সেটা নিয়ে আমাদের কাজের উদাহরণ আমি দেখাবো। এইটা আসলে কিভাবে পরিবর্তন হয়েছে তার একটা আনুমানিক সময়সীমা বিভিন্ন সূত্র থেকে নিয়ে করা। এইটা হচ্ছে পশ্চিম বাংলার মধ্যে নদী, এখানে একটা নদী ছিল পদ্মা নামে, যেটা এখন মরে গেছে, আমাদের প্রচুর নদী মরে যাওয়া। এইটা হচ্ছে আরেকটা খুব ইন্টারেস্টিং ম্যাপ, সুন্দরবন। 1772 সালের পর 72 সালের আগে সুন্দরবন কোথায় ছিল, এখন সুন্দরবন কোথায়, সেটা কিভাবে আমরা কেটে ধ্বংস করছি। এইটা হচ্ছে, আমরা আর্কিওলজিতে চলে আসছি এখন। সুন্দরবন এবং সুন্দরবনের উপরে আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা রিজিওনাল যে ডিরেক্টরেট, তারাও প্রচুর কাজ করেছেন। আর একটা ছেলে আছে এনথুজিয়াস্ট, অনেকেই আমরা তাকে চিনি, ইসমে আজম রাজু, ও কিছু কাজ করেছে। আমাদের অনেক পরিচিত প্রত্নতাত্ত্বিক পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে এবং দক্ষিণবঙ্গে প্রচুর গবেষণা করেছে প্রত্নতাত্ত্বিক। তার ভিত্তিতে ওই অঞ্চলের মানব বসতি, তার ধরনটা কেমন ছিল, তার ইতিহাসটা কেমন, তখনকার সম্পর্ক কেমন ছিল, আবাদ কিভাবে শুরু হল, তা নিয়ে নানা ধরনের নতুন তথ্যপত্র আমাদের সামনে এখন উপস্থিত আছে। অনেক প্রশ্নের উত্তর নাই আমাদের, কিন্তু অনেক আবার প্রশ্ন তৈরি হয়েছে নতুন। ধরা যাক, এইটা হচ্ছে কয়রার একটা সাইট, বড় বাড়ি। এইটা বলা হয় প্রতাপাদিত্যের গড়। এটা মূলত আসলে 8ম 9ম শতাব্দীতে তৈরি হওয়া, এবং তারপরে এটা হচ্ছে কপিলমুনি, সাতক্ষীরা। এটা খুব বিখ্যাত, পুরনো, বেশিরভাগ জায়গায় মানুষ কেটে ধ্বংস করে ফেলছে, কিন্তু খুব বড় বসতি। 8ম 9ম শতাব্দীতে একটি খনন ওরা করেছিল, খননটা অর্ধেক করেছে, যেখানে সম্ভাবনা প্রস্তাবিত হচ্ছে একটা বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ ওরা পেয়েছে। এগুলো হচ্ছে কড়ি, কপিলমুনি থেকে পাওয়া। কড়িটার ছবি এই জন্য দিছি যে কড়ি খুব অদ্ভুত একটা জিনিস। কড়ি দিয়ে কিনলাম, আমরা উপন্যাস পড়ছি, আমার কাছে ফুটা কড়িও নাই আমরা বলি, কিন্তু কড়ি নিয়ে খুব দুর্দান্ত তর্ক বিতর্ক ইতিহাসবিদদের মধ্যে আছে।
যেমন কড়ির প্রচলনকে আমাদের প্রচলিত ইতিহাসে সাধারণত এটা অনুন্নত অর্থনৈতিক দশার চিহ্ন হিসেবে দেখা হয়। ধাতব মুদ্রার প্রচলনকে উন্নত অর্থনৈতিক দশার বৈশিষ্ট্য হিসেবে দেখা হয়। কিন্তু সাম্প্রতিককালের বহু গবেষক, যেমন চার্লস ডয়েল আছেন, যিনি আমাদের এখানকার আমাদের এখানকার মুদ্রা ব্যবস্থাপনা নিয়ে প্রচুর কাজ করেছেন, আমাদের মোমিন চৌধুরী স্যার যিনি এখন আমাদের মাঝে নেই, এরকম অনেকেই আছেন, জাকারিয়া স্যার, যারা কারেন্সি সিস্টেম নিয়ে, মুদ্রা একটা জিনিস, কারেন্সি সিস্টেম আলাদা জিনিস, তারা দেখিয়েছেন যে কড়ি থাকা মানেই বা কড়ির প্রচলন থাকা মানেই অনুন্নত অর্থনৈতিক ব্যবস্থার প্রমাণ নয়। ধরা যাক আদি মধ্যযুগে 7ম থেকে একাদশ শতাব্দীতে এই অঞ্চলে 2 ধরনের মুদ্রা ব্যবস্থা চালু ছিল প্রধান। একটা হচ্ছে বরেন্দ্র অঞ্চলে কড়ি ভিত্তিক, আর একটা হচ্ছে আমাদের সমতট হরিকেল অঞ্চলে, যেখানে আমরা রৌপ্য মুদ্রার প্রমাণ পাই। কিন্তু তার মানে কি এই যে সাধারণ সকল ট্রানজাকশন মুদ্রা দিয়ে হতো? তা না। জন ডয়েল দেখিয়েছেন যে এমনকি সুলতানি আমলেও বা মোগল আমলেও মুদ্রার প্রচলন থাকলেও সেটা আসলে একটা নির্দিষ্ট শ্রেণীর মধ্যে নির্দিষ্ট কতগুলো কাজে ব্যবহার করা হতো। ধরা যাক সৈনিকদের বেতন দেওয়া মুদ্রার মাধ্যমে হতো, আন্তর্জাতিক আমদানি রপ্তানি মুদ্রার মাধ্যমে হতো, অথবা নানা ধরনের, ধরা যাক একজনকে আমি এক সম্রাটকে পরাজিত করলাম বা কাউকে পরাজিত করলাম, সে আমাকে উপঢৌকন দিল, সেটা তখন মুদ্রা বা ধাতু হিসাবে আমাকে দিচ্ছে। কিন্তু গ্রামাঞ্চলে, যেটাকে আমরা রুরাল ইকোনমি বলি, সেখানে অন্ততপক্ষে 17 শতাব্দী পর্যন্ত কড়ির ব্যবহার প্রচলিত ছিল আমাদের এই অঞ্চলে শুধু। এবং এই কড়ি নিয়ে খুব দারুণ দারুণ কাজ আছে। এই আমাদের এখানকার কড়ি কিন্তু আমদানি করা হতো মালদ্বীপ থেকে। মালদ্বীপে আমরা পাঠাতাম চাল। কোথা থেকে পাঠাতাম? সেই বন্দরগুলো কই ছিল? ওই জন্য কিছু কিছু আমরা ধরে নেই। হ্যাঁ, চট্টগ্রাম, তার উদাহরণ আমি পরে দিতে পারবো। চট্টগ্রামের রেফারেন্স আমরা 8ম 9ম শতাব্দী বা তারও পরে আরব বণিকদের বিভিন্ন লেখায় পাই, যেখানে তারা সামান্দার নামে একটা বন্দরের কথা উল্লেখ করেছেন। এই বন্দরটা কি অনেকে মনে করেন যে আসলে চট্টগ্রামের কথা বলতেছেন। চট্টগ্রাম চাটগার রেফারেন্স আমরা প্রথম পাই আসলে জালালউদ্দিন মোহাম্মদ শাহের মুদ্রায়, হ্যাঁ, চাটগাঁও লেখা বাংলায়। সুত কামান শব্দটা আমরা পাই হচ্ছে ইবনে বতুতার লেখায়। তো এরকম ভাবে নানাভাবে পাই। কিন্তু চট্টগ্রাম একটা অদ্ভুত এবং অসম্ভব ফ্লেক্সিবল একটা পরিসর, অন্ততপক্ষে 8ম 9ম শতাব্দী থেকে শুরু করে ঔপনিবেশিক আমল পর্যন্ত। তো সেই জায়গা থেকে কি আসলে মালদ্বীপে পাঠানো হতো? তা কিন্তু নাও হতে পারে, কারণ চট্টগ্রামের সাথে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গায় সামুদ্রিক বাণিজ্যের বা নেটওয়ার্কের সম্পর্ক আমরা খুঁজে পাই। আবার চট্টগ্রাম হয়ে বর্তমান ভারতের পূর্ব উপকূলীয় বিভিন্ন জায়গা হয়ে শ্রীলঙ্কা হয়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলের সাথে যোগাযোগ, হ্যাঁ, বাণিজ্য হচ্ছে। বণিকরা এসে চট্টগ্রামে বসতি তৈরি করতেছে, আবার তারা অন্য জায়গায় চলে যাচ্ছে। এটাও খুব আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন, যে বণিকরা বছরের 6 মাস জাহাজে জাহাজে কাটাচ্ছেন, তাদের জীবনযাপনকে আমরা কিভাবে বুঝব? সমুদ্রকে আমরা কিভাবে দেখব? শুধু পানি, হ্যাঁ, শুধু আমাদের সম্পদের উৎস, নাকি সমুদ্র আর স্থল এর সাথে এক ধরনের অন্তরঙ্গতা ছিল, যেটা নিয়ে কয়েকজনই কানেক্টিভিটি নিয়ে যারা গবেষণা করেন বিভিন্ন জায়গার সম্পর্ক নিয়ে তারা বলেছেন। এটা বড় বাড়ির একটা চেহারা, বড় বাড়ির কিছু ছবি যেগুলো স্কাল্পচার, যেমন আনফিনিশ কিছু পাথরের প্রতিমা তৈরি করা ফেলে রাখা হয়েছে বিভিন্ন জায়গায়, নানা জায়গায় এক্সপোজড হয়ে আছে, মানুষজন ইট করে নিয়ে ঘর বাড়ি তৈরি করতেছে। এইটা বড় বাড়ি গেল। এইটা হচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আফরোজা খান মিতা এবং একেএম সাইফুর রহমান, ওনারা খনন করেছেন 3টা জায়গা। সেই 3টা জায়গা খুব ইন্টারেস্টিং। একটা হচ্ছে একটা বৌদ্ধ বিহার পেয়েছেন যশোরের কৃষকপুরের ডালিহারা, সেখানে ধানের এরকম কার্বনাইজড রিমেইনস পাওয়া গেছে। এটা 8ম 9ম শতাব্দীর বা তার আগের হওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে ঝুড়িঝাড়া,
আরেকটা ঢিবি, এটাও একটা বৌদ্ধ স্থাপনা। এইটা হচ্ছে খান জাহান আলীর বসতভিটা। আমরা বাগেরহাট বা খলিফাতাবাদ বলতে শুধু 7 গম্বুজ মসজিদ বা কয়েকটা মসজিদের কথা জানি, কারণ আমাদের চিন্তা বা প্রত্নতত্ত্ব চর্চা মনুমেন্ট কেন্দ্রিক, বড় বড় স্থাপনা কেন্দ্রিক। কিন্তু সেখানে যে মানুষজন, সাধারণ মানুষজন যে বসবাস করতেন, তাদের যে নানা ধরনের আলামত, সেগুলো আমরা সাধারণত খুব একটা গুরুত্ব দিই। কিন্তু এখানে খান জাহান আলীর বসতভিটার যে খনন, সেটা কিন্তু খুব নতুন নতুন কতগুলো জিনিস আমাদের সামনে নিয়ে আসবে, যে কিভাবে ওই অঞ্চলে সেই সময় 15শ শতাব্দীতে একটা বড় একটা বসতি তৈরি হয়েছে, যে বসতিটাকে আমরা বলি খলিফাতাবাদ। তার সাথে সম্পর্কিত হচ্ছে আরেকটু উত্তরে গেলে আমরা যেটা এখন যশোরের 12 বাজারে, যার নাম ছিল মোহাম্মদাবাদ। তো এটা মোটামুটি সমসাময়িক এবং ভৈরব নদীর তীরে গড়ে উঠছে। এবং এখানে আমরা আসলে নানা ধরনের এভিডেন্স পাই। এখানে আপনারা একটু লক্ষ্য রাখবেন পুকুর এবং দিঘির দিকে। এই পুকুর দিঘিকেও কিন্তু আমরা আমাদের ইতিহাসে বা আমাদের বদ্বীপের অতীত বিবেচনা করার ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক আলামত হিসেবে বিবেচনা করি না, যদিও আমাদের সাথে আমাদের প্রতিবেশ এবং বিশেষ করে পানির সম্পর্ক বোঝার ক্ষেত্রে পুকুর এবং দিঘি ভয়াবহ জরুরি বা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই চিনি 7 গম্বুজ মসজিদ। তার বিভিন্ন সময়, এমনকি সেটাতে খননে মোটামুটি ভাবে 15শ শতকের আগের এভিডেন্সও পাওয়া গেছে খননের মধ্য দিয়ে। এটা হচ্ছে এক ধরনের প্ল্যান আমরা বলি প্রত্নতত্ত্বে, যা যা পাওয়া গেছে। এটা হচ্ছে কতগুলো পশ্চিমবাংলায় কতগুলো তাম্রশাসন পাওয়া গেছে, আমরা এখনো পাইনি। তার মধ্যে একটা তাম্রশাসন আছে ডোম্মন পাল নামে একজন শাসকের, যাকে অনেকে পালদের সাথে সম্পর্কিত করে, যার কোনো ঐতিহাসিক ভিত্তি নাই। তো সেগুলো, এটা হচ্ছে আমাদের এক বন্ধু রজত সান্যাল, তার করা কাজ, মানচিত্র, অর্থাৎ ওই অঞ্চলের বসতি। এটা হচ্ছে স্নেহাজম রিজুর দেয়া ছবি, একদম নদীর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন বাদিকের মানচিত্রে। এখন নদীর মধ্যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে, বসতি নিদর্শন পাওয়া গেছে। এটা হচ্ছে একদম নদীর মধ্যে, পানিতে ডুবে যায়। এটা সুন্দরবনের মধ্যে, এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরও পরিচালনা করেছে জরিপ। এখানে আমাদের খুব কতগুলো প্রশ্ন আছে, যে যখন এখানে বসতি 9ম 10ম শতাব্দীতে গড়ে উঠছে, তখন তো ওখানে সুন্দরবন ছিল, সম্ভবত ছিল, অন্তত সুন্দরবনের ইতিহাস তাই বলে। তাহলে যেটা আমরা ধরে নেই আমাদের সভ্যতার ইতিহাসে প্রচলিত বয়ানে, যে জঙ্গল আসলে বসবাসের অনুপযুক্ত, মানুষ জঙ্গল আবাদ করেই বসতি তৈরি করছে, তেমন না। এবং জঙ্গলের অধিবাসী বা বনবাসী মানুষদের সাথে আমি পুরনো টেক্সটের প্রচুর উদাহরণ দিতে পারবো, যেখানে বনবাসী মানুষদের হেয় করে দেখানো হয়েছে, বা শহরে মানুষজনের তুলনায় তাদেরকে অনুন্নত, বর্বর ইত্যাদি রিডিকুল করা হয়েছে, বিদ্রুপ করা হয়েছে। এরকম প্রচুর টেক্সট আছে প্রাক ঔপনিবেশিক সময় দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গা থেকে। কিন্তু বনের মধ্যে মানুষজন তারা কিভাবে বসতি তৈরি করতেছে, বনের সাথে সম্পর্ক তৈরি করতেছে, তার সম্পর্কে একটা ধারণা দিতে পারে আমাদের সুন্দরবনে পাওয়া বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেটা নিয়ে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে তুলনামূলকভাবে কাজ বেশি হয়েছে। আমাদের এখানে কাজ আমরা কম করতে পেরেছি, এবং এখন কাজ করা আরো বেশি কঠিন, তার কারণ অসম্ভব টাকা পয়সার দরকার। হ্যাঁ, সুন্দরবনের মধ্যে কাজ করতে গেলে নদীর ইরোশনে বা ক্ষয়ে এক্সপোজ হওয়া আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের মধ্যে। এইটা হচ্ছে আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের এই অঞ্চলের, যাকে আমরা খুবই গৌণ করে দেখি, লবণ বানানোর চুলা। এবং লবণ বানানোর চুলা প্রচুর পাওয়া যায়, এবং লবণ বানানোর চুলা নিয়ে সম্প্রতি একটা খুব দুর্দান্ত গবেষণা করেছেন হেনরিক কুদ্রাস সহ জার্মান একটা টিম। তারা লবণ বানানোর চুলাগুলোর সময়কাল নির্ধারণ করেছেন বিভিন্ন জায়গায়, এবং সবচেয়ে পুরনো লবণ বানানোর চুলা হচ্ছে 8ম 9ম শতাব্দী। এবং বিভিন্ন সময় চুলা বিভিন্ন ধরনের ছিল, বিভিন্ন আকারের ছিল, এবং তাহলে এখানে লবণ বানানো হচ্ছে আসলে অন্ততপক্ষে গত 1200 বছর যাবত উপকূলীয় অঞ্চলে, এবং সেই লবণ খুব গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পণ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর একটা জিনিস যেটা আমরা
গৌণভাবে দেখি আমাদের বিশেষ করে গাঙ্গেয় বদ্বীপে, সেটা হচ্ছে চুন, শামুক চুন। চুনের নানাবিধ ব্যবহার ছিল। যেমন ধরা যাক, চুন শুধুমাত্র ঘর বাড়ির মেঝে তৈরি করা বা মর্টার তৈরি করার জন্যই চুন ব্যবহার করা হতো না। বিশেষ করে পুকুর এবং দিঘিগুলো পানি সংরক্ষণের জন্য চুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে কেমিক্যাল হিসেবে কাজ করে। বিশেষ করে জলজ উদ্ভিদ জমে যখন জল পানিতে গন্ধ হয়ে যায়, পানিতে অ্যাসিডীয় হয়ে যায়, তখন চুন দিয়ে আমরা পানিটাকে নিরপেক্ষ করি। তাহলে চুনের নানাবিধ, এবং চুনের সেই ব্যবহার আমরা এমনও পাই যে আসাম পর্যন্তই চুন পাঠানো হচ্ছে। এবং চুন তৈরি করার প্রধান উৎস হচ্ছে এই বঙ্গীয় বদ্বীপের উপকূলীয় অঞ্চল। হ্যাঁ, এইটা হচ্ছে, আমরা চলে গেলাম এখন বদ্বীপ থেকে একদম উত্তরে, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এই রিজনে। সেখানে আমরা যেটাকে তিস্তা অ্যালুভিয়াল ফ্যান বলি। তিস্তা অ্যালুভিয়াল ফ্যান বলতে কি বোঝানো হয় তার একটা সূত্র দেওয়া আছে। এখানে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি, তার কিছু ছবি। এইটা হচ্ছে একটা মানচিত্র, যেখানে দেখানো হয়েছে বাংলাদেশে জোয়ারের সময় কতটা এলাকা প্রভাবিত হয় এখন। আগে আরো উপর পর্যন্ত প্রবাহিত হতো। আমাদের জমির উপরে নিয়ন্ত্রণ এবং শাসন করার প্রভাবে এখন আর জোয়ারের পানি অত দূর ওঠে না। হ্যাঁ, কিন্তু একটা সময়ে আমরা জানি যে জোয়ারের পানি আরো অনেক দূর পর্যন্ত উত্তরে। এমনকি ব্যাকওয়াটার আমরা যেটাকে বলি, বৃষ্টির মৌসুমে যখন পানি নামে তখন সিলেট টিলেট ধরে এই অঞ্চল পর্যন্ত পানি বিস্তৃত হয়। এখন এগুলো হচ্ছে কিছু সাইট। এটা যেমন পীরগঞ্জের একটা সাইট, রংপুরের একটা, আমি ছবি পরে দেখাচ্ছি। এইভাবে আমরা গবেষণা করি, তার জন্য আমি ছবিগুলো দেখাচ্ছি যে কিভাবে সেকশন দেখিয়ে আমরা মাটিতে সেকশন দিয়ে কিভাবে আমরা বোঝার চেষ্টা করি। এইটা আর একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল বঙ্গীয় বদ্বীপের অতীত বোঝার ক্ষেত্রে। ভূমিকম্প কিভাবে আমরা আইডেন্টিফাই করব? ইতিহাসিক বিভিন্ন নথিতে ভূমিকম্পের কথা আছে। এই যে ব্রহ্মপুত্র নদী প্রবাহের পরিবর্তন হয়েছে, ভূমিকম্প একটা প্রধান ভূমিকা রেখে। তার আগের ভূমিকম্প তো হয়েছে, তার এভিডেন্স আমরা কিভাবে পাবো? এইটা আমরা হচ্ছে দিনাজপুরের কাহারোলে একটি স্থাপনা খুঁজে পেয়েছি নবম দশম শতাব্দীতে। প্রথমে সেই স্থাপনাটি ছিল একটি মন্দির, পরবর্তীতে সেটি রূপান্তরিত হয়েছে, কিন্তু রূপান্তরিত হওয়ার পর তার প্রকৃতি কি ছিল সে সম্পর্কে আমরা জানি না। সেখানে ভূমিকম্পের প্রভাব, স্ট্রাকচার কিভাবে ভেঙে গেছে, বেঁকে গেছে, এবং তার সেইটারই পাশে মাটির মধ্যে যখন কেটে আমরা দেখতেছি, সেখানে আমরা ভূমিকম্পের প্রভাবে এই যে মাটির মধ্যে যে স্তরগুলো পড়ছে সেগুলো কিভাবে ভেঙে চুরে গেছে, ডিফর্মড হয়ে গেছে, সেগুলো আমরা দেখতেছি। তো এটা কোরিলেট করার কারণে মোটামুটি আমরা সবসময় আমরা একটা এভিডেন্সের উপরে নির্ভর করতে পারি না। হ্যাঁ, একটা সময়ের উপরে একটা কার্বন 14 ডেটিং একটা দিয়ে নির্ভর করতে পারি, যেটাকে আমরা বলি প্রক্সি ডেটা। সেগুলো নানা ধরনের ডেটা যদি আমরা কোরিলেট করতে পারি, তখন আমরা অতীত সম্পর্কে, অতীতে যে ঘটনাগুলো ঘটতেছে তার একটা ভালো ব্যাখ্যা দিতে পারবো। কারণ ঘটনাগুলো বর্ণনা করা যেমন জরুরি, কেন এবং কিভাবে ঘটনাগুলো ঘটতেছে সেটা বোঝাও জরুরি। এই তিস্তায় চলে আসলাম। তিস্তা যদি আমরা স্টাডি করি, এইটা হচ্ছে রেনেলের ম্যাপ। রেনেলের ম্যাপে আপনি খেয়াল করবেন যে তিস্তার যে গতিপথের পরিবর্তন, যেটা ঐতিহাসিক পর্বে ঘটছে, সেখানে তিস্তা আসলে বর্তমান তিস্তা, আদি তিস্তার যে গতিপথ, সেই গতিপথের মধ্যে ওঠানামা করতেছে। বাংলাদেশের মধ্যে যে তিস্তা অংশ, হ্যাঁ, যেটাকে আমরা বলতেছি পার্শিয়াল অ্যাভালশন, আংশিকভাবে তিস্তার গতিপ্রবাহ বদল ঘটতেছে উত্তরে। এইটা হচ্ছে নদী, নদীর সাথে উত্তরবঙ্গের সম্পর্ক আমাদের যদি ধরি, আমাদের বদ্বীপের একটা অংশ, সেখানে নানা জায়গায় নানা বসতিগুলো কিভাবে আছে, ট্যাঙ্গন নদী কিভাবে ভাঙার কারণে তার পাশ দিয়ে মানুষের বসতির চিহ্ন উপস্থাপিত হচ্ছে। এটা একটা যেটা
বিরলে আমরা খনন করেছি। প্রথমে এটা একটা বৌদ্ধ স্থাপনা ছিল, পরবর্তীকালে এটা একটা ব্রাহ্মণ্য স্থাপনায় রূপান্তরিত হয়েছে, পরবর্তীকালে এটাকে আবার সাধারণ মানুষ ব্যবহার করছে। এই তিনটা গড় উত্তরবঙ্গে। একটা হচ্ছে বাদিগেটটা হচ্ছে পঞ্চগড়ের ভিতরগড়, মাঝখানেরটা হচ্ছে কান্তনগর, ডান দিকেটা হচ্ছে ধর্মপালগড়, নীলফামারী জলঢাকা। এই ধর্মপাল কিন্তু লিজেন্ডারিলি পাল রাজবংশের ধর্মপাল নন, কামরূপের একটি পাল রাজবংশ ছিল, একটি পাল রাজবংশ, সেই পাল রাজবংশ ধর্মপাল নামে একটি রাজা ছিলেন। এবং আমরা যে শুরুতে বললাম যে অঞ্চল বা টেরিটরি সীমানা ইতিহাসে বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে, সেখানে আমাদের রংপুর এবং এমনকি ময়মনসিংহ পর্যন্ত একটা সময় কামরূপের সীমানা তৈরি হয়েছিল, আবার সেটা সংকুচিত হয়েছে। আবার সুলতানি আমলের ইতিহাসে যদি আমরা দেখি, ধরা যাক আলাউদ্দিন হুসেন শাহ কামরূপ বিজয়ের জন্য আক্রমণ করতেছেন, আবার তিনি রিট্রিট করতেছেন। এমনকি মোগলদের সময় পর্যন্ত কামরূপে বারবার মীর জুমলা সহ অন্যান্যরা ওই এলাকা দখল করার জন্য বা জয় করার জন্য যাচ্ছেন, আবার ফেরত আসতেছেন। এবং এটা শুধুমাত্র যে টেরিটরির দখল করা সেটা না, বরং একটু পরেই দেখব যে এর সাথে বাণিজ্যিক পথের উপরে নিয়ন্ত্রণ তৈরি করা খুব জরুরি। এই তিনটা দুর্গ বা গড় আমি কেন দেখাইলাম? তিনটা গড়ই হচ্ছে নদীকে কিভাবে গড়ের মধ্যে নিয়ে এসে নিয়ন্ত্রণ করা, সেই সময় প্রযুক্তি বা পদ্ধতির ভিত্তিতে তার উদাহরণ। একটি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন পঞ্চগড়ে, যেটা নদী ঠিক গড়ের মধ্য দিয়ে যাচ্ছে। আপনি মহাস্থানগড় যান, দেখবেন যে করতোয়া বা নাগর নদী কিন্তু যেটা দুর্গ অঞ্চল বলি তার বাইরে। আপনি বাংলাদেশে অসংখ্য মাটির গড় আছে, হরেদরে আমরা অনেকেই এই গড়গুলোকে দুর্গ বলি বা নগর বলি, যেটা ভুল। মোগল আমলে আপনি যদি ওই সময়ের আমাদের খুব প্রিয় আমার বই যেটা বাহারিস্তানি গায়েবী যদি পড়েন, দেখবেন যে কিভাবে কিল্লা তৈরি করা হচ্ছে মাটির, ছোট বড় অসংখ্য কিল্লা আছে আমাদের এই অঞ্চলে। আবার ইটের তৈরি দুর্গ আছে, যেটা ঢাকার আশেপাশে তিনটা জলদুর্গ বলি আমরা, ঠিক পানিকে কেন্দ্র করে তৈরি হওয়া। তো এই যে তিনটা আমরা এখন বলি প্রাচীর ঘেরা বসতি, তার মধ্যে কিভাবে নদীকে নিয়ে এসে নদীকে সাথে মানে পানি ব্যবস্থাপনা করা হচ্ছে, এইটা হচ্ছে একটা প্রস্তাবনা যে কিভাবে উত্তরে করতোয়া এবং তিস্তা নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে। আমাদের পক্ষে যে আমাদের কাছে যে অ্যাভেলেবেল টাকা এবং প্রযুক্তি, সেটা দিয়ে আমাদের পক্ষে বোঝা মুশকিল যে এক্স্যাক্টলি কোন সময় এই পরিবর্তনটা হয়েছে। এই ছবিটা দিছি হচ্ছে, এটা হচ্ছে পীরগঞ্জ ঘোড়াঘাটে। আপনারা যে ডটগুলো দেখতে পাচ্ছেন, এই ডটগুলো আসলে পুকুর, দিঘি। আমরা যে কেবলমাত্র কতগুলো স্থাপনাকে বিবেচনা করি মানুষের অতীত এবং জমির অতীত, আবাদের অতীত বোঝার জন্য, এই বদ্বীপের সাথে মানুষের সম্পর্কের অতীত বোঝার জন্য, তার একটা বড় সমস্যার জায়গা হচ্ছে আমরা খুব পক্ষপাতদুষ্ট। বিশেষ বিশেষ প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে আমরা গুরুত্ব দেই, আর অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে আমরা ইগনোর করি, বাদ দিয়ে দিই। পুকুর বা দিঘি সেরকম এক ধরনের। পুকুর বা দিঘি খোঁড়ার নামের উদাহরণ আমরা সপ্তম এবং অষ্টম শতাব্দী পরের প্রচুর টেক্সটে পাই। আমরা বিভিন্ন লিপিতাত্ত্বিক প্রমাণেও প্রচুর পাই পুকুরের নাম, যেখানে জমি দান করা হচ্ছে সেই জমির সীমানা হিসেবে পুকুরের নাম, বসতির নাম, এমনকি বৌদ্ধবিহারের নাম দিঘির নাম। যেমন মালদায় যে বৌদ্ধবিহারটি আছে, যেটা তৈরি, ওখানে একটি লিপিও পাওয়া গেছে। সেই বৌদ্ধবিহারটি হচ্ছে আপনার আমাদের নওগাঁর ঠিক সাপাহারের উল্টা 7 কিলোমিটার পশ্চিমে গেলে সেই বৌদ্ধবিহারটি জগজ্জীবনপুরে। সেই বৌদ্ধবিহারটির যে ইনস্ক্রিপশনের নাম হচ্ছে নন্দ দীর্ঘিকা মহাবিহার, দীর্ঘিকা দিঘি থেকে। এবং আমাদের এখানে প্রত্যেকটা পুকুর ও দিঘির পেছনে অসংখ্য কাহিনী আছে। হ্যাঁ, নওগাঁয় যদি আপনি ধামুঘাটে যান, একসাথে 300-র উপরে পুকুর পাবেন একটা জায়গায়। কেন মানুষ পুকুর খুঁজছে? পুকুর খোঁড়ার সাথে পুণ্য অর্জন,
সামাজিক বিভিন্ন কাজের সম্পর্ক ছিল, কিন্তু পুকুরের তো আরো গুরুত্ব ছিল, যেটাকে আমরা একদমই ইগনোর করেছি আমরা আধুনিক এই প্রকৃতি এবং সংস্কৃতি বিভাজনের মধ্যে। পুকুরে আমরা বৃষ্টির পানি সংরক্ষণ করি, সেই বৃষ্টির পানি সংরক্ষণ করে সেই পুকুরের পানি আমরা খাই, সেই পুকুরের পানি আমরা আবাদের জন্য ব্যবহার করি, সেই পুকুরের পানি আমরা নানা কাজে ব্যবহার করি। একই সঙ্গে পুকুর দিয়ে বসতির সীমানা তৈরি হচ্ছে, বিবেচনা করা হচ্ছে। তাহলে বসতি বলতে আমরা এই বদ্বীপে শুধুমাত্র কি যেখানে মানুষ বসবাস করছে তাকে বুঝব, নাকি বসতির সংজ্ঞাকে আমরা আরেকটু প্রসারিত করতে পারি? যেমন বসতি বলতে বিভিন্ন ভাবেই, যেমন ব্রজদুল চট্টোপাধ্যায় যার কথা বললাম ইতিহাসবিদ, বা জাকারিয়া স্যার পুকুরের কথা প্রচুর উল্লেখ করেছেন। তিনি প্রস্তাব করেছেন যে বসতি বলতে শুধু মানুষ যেখানে থাকছে সেটা না, যেটা মানুষ আবাদ করছে, ক্ষেত্র সেটাও বসতির অংশ, গোচর যেখানে মানুষ গরু চড়াচ্ছে, অরণ্য বা জঙ্গল সেটাও বসতি, অরণ্যের সাথে মানুষের সম্পর্ক আছে। পানি বা নদী বা জলাশয় বা বিল, যেটাকে আমরা ইংরেজিতে এখন ওয়েটল্যান্ড বলি, সেটাও বসতির অংশ। তাহলে বসতি মানেই শুধু মানুষ যেখানে বসবাস করছে তা না, মানুষের সাথে সম্পর্ক আছে বা মানুষকে প্রভাবিত করছে যে স্থানটি, সেই স্থানটিকেই আমরা বসতি হিসেবে বিবেচনা করতে পারি। এবং সেটা শনাক্ত করার জন্য নানা ধরনের প্রযুক্তি আমরা আমাদের হাতে এখন অ্যাভেলেবেল, হয়তো আমরা বাংলাদেশে সেগুলো প্রয়োগ করার মতো সামর্থ্য আমাদের নেই। এখানে ধরেন এইটা একটা খুব সুন্দর একটাই, পীরগঞ্জে নীলাম্বরের দুর্গ, রংপুরের নীলাম্বরের গড়বড়। এই নীলাম্বর কিন্তু কামরূপের রাজা, তার অস্তিত্ব আছে না নাই আমি জানি না। এখানে খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ হচ্ছেন একজন পীর, শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ আলাইহি। তার 5টি মাজার আছে ওখানে, এবং ওনার একটি আছে হেজিওগ্রাফি, যেটা এখনো বাংলায় অনুবাদ হয় নাই। আমরা বহুদিন যাবৎ চেষ্টা করতেছি, রিসালাতি সুহাদা, যেটা ওনার উনি ইন্তেকাল করার 300 বছর পরে লিখিত হয়েছিল এবং আবিষ্কৃত হয়েছে, টেক্সটও পাওয়া যায়। তার একটা সারমর্ম আমরা জানি। তার সাথে আবার এই নীলাম্বরের দুর্গকে এখন সম্পর্কিত করা হয়, এবং এই দুর্গ থেকে পাশেই হচ্ছে তার মাজার, মূল মাজারটা। আর পীরগঞ্জে যে বড় মাজার যেটি, সেটি হচ্ছে আবার ইসমাইল গাজীর সাথে সম্পর্কিত করা হয়। আবার তার মাজার কিন্তু আপনার মান্দারণেও আছে, পশ্চিমবাংলায় গড় মান্দারণে। বলা হয় যে তাকে মেরে ফেলার পরে, তাকে যখন হত্যা করা হয় ষড়যন্ত্রমূলকভাবে, তিনি যার হয়ে মানে রাজাকে, কান্তেশ্বরকে পরাজিত করেছিলেন, তার বিশ্বাসঘাতকরা তাকে তার হেজিওগ্রাফিতে লেখা যে ভুল বুঝাইছে রুকনুদ্দিন বারবাকশাহের সময়। তারপর তাকে হত্যা করা হয়। তখন তার মাথা অলৌকিকভাবে এক জায়গায় যান আর তার শরীর একটা জায়গায়। তো মাথাটা হচ্ছে মান্দারণে। তো এই জায়গাটা পীরগঞ্জের নাম তো পীরদের নামে আসছে রংপুরের। তো এই সেটেলমেন্টটা খুব ইন্টারেস্টিং, কারণ আমাদের বিশ্লেষণ হচ্ছে বা প্রস্তাব হচ্ছে, নদী যখন রৈখিকভাবে গতিপথ পরিবর্তন করে তখন একটা ধনুকের মতো একটা জলাশয়ের মতো তৈরি হয়, যেটাকে আমরা অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলি, ইংরেজিতে বলি অক্সবো লেক বা হর্ষ লেক। এরকম একটি লেককে ব্যবহার করে এখানে বসতিটি তৈরি করা হয়েছে। চারপাশে অনেকগুলো মাটির দেয়াল দেওয়া হয়েছে, পানি যাতে উঠতে না পারে। আমাদের এখানে একটা প্রচলিত আর একটা ধারণা আছে, এই বদ্বীপে যেখানে অতীতে মানুষজন যেখানে বন্যা হইতো, পানি উঠতো, সেখানে বসতি তৈরি করতো না বা পারত না, কারণ মানুষ তো তখন উন্নত ছিল না। কিন্তু আসলে দেখা যাচ্ছে যে মানুষ যেখানে বন্যা হইতো সেখানেও থাকতো, মানুষ যেখানে বন্যা হইতো না সেখানেও থাকতো। এমনকি কোথাও মানুষ টেম্পোরারিলি থাকতো, এক একটা জায়গায় মানুষ ঘুরে ঘুরে বেড়াতো এক একটা সময়। তো প্রচুর বসতি আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গে, এমনকি উত্তরবঙ্গেও, যেখানে আমরা পানি আছে,
পানি বর্ষাকালে পানি দ্বারা নিমজ্জিত হয়, এখনো সেই সমস্ত জায়গায় আমরা প্রত্নতাত্ত্বিক বসতির আলামত পাচ্ছি। এইটা আমরা শেষের দিকে চলে আসছি, আপনাদের আর বিরক্ত করব না। এইটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা এভিডেন্স। আমরা সাধারণত ভূতাত্ত্বিক যে গবেষণায় যে সমস্ত সাম্প্রতিককালের যত গবেষণা আছে তাতে একটা বড় টাইম স্কেলে কাজ করা হয়। যত বৈজ্ঞানিক সময়কাল নির্ণয়ের পদ্ধতি আছে, কোন পদ্ধতি কিন্তু সুনিশ্চিত সময়কাল আমাদের দিতে পারে না। বা আমরা হয়তো যেমন ক্লেইম করি যে এটা একটা পাইছি, এটা রেডিও কার্বন ডেট করে ফেলি। রেডিও কার্বন ডেট মানেই কিন্তু একটা সাল বা একটা নিশ্চিত সময়কাল না। রেডিও কার্বন ডেটিং এরও নানা সীমাবদ্ধতা আছে, সেটারও নানা ধরনের ভাবে আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হয়। যে সমস্ত প্রাকৃতিক ঘটনার কথা আমরা পড়ি, কোনো ভূমিকম্প, কোনো বন্যা বা কোনো বড় ধরনের এই যে ব্রহ্মপুত্রের নদের গতিপথ পরিবর্তন বা পদ্মার গতিপথ পরিবর্তন, সেগুলো আমরা বড় স্কেলে ভাবি অথবা ছোট টাইম স্কেলে ভাবি। যদি আমরা শতকোয়ারি ভাবি, সেরকম ভাবে ভাবার মতো উপাত্ত পাওয়া খুব কঠিন। এইটা একটা উদাহরণ। মেঘালয়ের গুহার মধ্যে এক ধরনের পানি চুয়ে চুয়ে এক ধরনের ফর্ম তৈরি হয়, স্ট্যাগলাগমাইট বলি আমরা। স্ট্যালাগমাইটের মধ্যে স্পেলিউডেম নামে একটা আইসোটোপ আছে। সে আইসোটোপের অ্যানালিসিস করে আমরা বৃষ্টির হেরফের, বৃষ্টিপাতের যে পরিবর্তন, সেই পরিবর্তনটি নির্ধারণ করা যায়। আমরা যদি কোথাও হ্রদে গর্ত করি বড়, সেখান থেকে যদি মাটি তুলে নিয়ে আসি বোরহোল করে, তার মধ্যে যদি আমরা নানা ধরনের আইসোটোপ এবং পরাগরেণু সেগুলো বিশ্লেষণ করেও আমরা ক্লাইমেটিক ভেরিয়েশন নির্ধারণ করতে পারি। তিব্বতেও এই নানা ধরনের লেক সেডিমেন্ট নিয়ে কাজ হয়েছে। তো স্ট্যালাগমাইট নিয়ে কাজ করেছেন এবং সেবাস্টিয়ান ব্রেইটেনবার্গ নামে জার্মান একজন গবেষক। পরবর্তীকালে আরো কয়েকজন কাজ করেছেন, গন্ডক, বিশেষ করে আমাদের বদ্বীপের দক্ষিণে, বদ্বীপের বাইরে। মেঘালয়ে চিরাপুঞ্জি, আসামের কথা আমরা সবাই জানি। মেঘালয়ের এই যে স্ট্যালাগমাইট এবং স্পেলিওডেম ভিত্তিক যে অ্যানালিসিস, তার ভিত্তিতে শতকোয়ারি মনসুন ভেরিয়েবিলিটি বিশ্লেষণ করা গেছে। এবং সেটা যদি আমরা দেখি তাহলে মোটামুটিভাবে নর্থ ইন্ডিয়া, সেন্ট্রাল ইন্ডিয়া, সাউথ ইস্ট এশিয়া, অ্যারাবিয়ান পেনিনসুলার সাথে যদি আমরা কোরিলেট করি, তাহলে খুব ইন্টারেস্টিং কিছু সময়কাল নির্ধারণ করা যেতে পারে। এবং তার সাথে অখিল গুপ্ত নামে একজন প্রস্তাব করেছেন কিছু বদলের। যেমন 900 থেকে 1100 সাল পর্যন্ত একটা সময়কাল, যেটাকে বলা হচ্ছে যে একটা অ্যানোমালির সময়, ক্লাইমেটিক, তাপমাত্রার হেরফের, বর্ষার হেরফের। আবার বলা হচ্ছে যে 16th সেঞ্চুরি অনওয়ার্ড এক ধরনের এরিড একটা ফেজ আসছে, শুষ্ক সময়কাল, বর্ষা কম হয়েছে। তার সাথে যদি কেউ কেউ চেষ্টা করেছেন ঐতিহাসিকভাবে পাওয়া দুর্ভিক্ষ বা খরার উপাত্তকে সম্পর্কিত করার। তো এইটার মধ্যে যেমন চেষ্টা করা হয়েছে যে কিভাবে ধরা যাক যে দিল্লি কেন্দ্রিক যে সুলতানি শাসন, তার উত্থানের সাথে সম্পর্ক আছে কিনা, মুঘল আমলের সাথে সম্পর্ক আছে কিনা, যে ফতেপুর সিক্রি তৈরি করা হচ্ছে, সম্রাট আকবর তৈরি করছেন। এটা নর্থ ইন্ডিয়ার ভিত্তিতে। আমরা কিন্তু আমাদের এই অঞ্চলের ভিত্তিতে, বদ্বীপের ভিত্তিতে এই ধরনের কোন সম্পর্ক তৈরি করতে এখনো পারিনি। যদিও মেঘালয় বা আসামের ডেটা আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক, কারণ আমাদের ওই অঞ্চলের বৃষ্টিপাতের সাথে আমাদের এই অঞ্চলের বৃষ্টিপাতের সম্পর্ক আছে, কারণ একই মনসুন বেল্টের অন্তর্ভুক্ত আমরা। তো আমরা এটা দেখতে পারি ভবিষ্যতে যে আমাদের বদ্বীপের যে অতীত পানি, বৃষ্টি, এক অর্থে বৃষ্টি এবং পানি দ্বারা যে অর্থে আমাদের জলবায়ু নিয়ন্ত্রিত হয় এবং ওই অর্থে সামগ্রিকভাবে নদী, পলি প্রভাবিত হয়, সেটার একটা ক্রোনোলজি আমরা তৈরি করতে পারি কিনা, তার সাথে এখানে বসতির সম্পর্ক তৈরি করতে পারি কিনা। কেননা আমাদের একটা বড় যেমন প্রশ্ন আছে, উত্তরবঙ্গে আপনারা টেক্সট বই পড়লে দেখবেন যে গুপ্তদের শাসন ছিল, পাবেন বাংলা অঞ্চল গুপ্তদের শাসনে ছিল। মুশকিলটা হয়ে গেছে যে উত্তরবঙ্গে শুধুমাত্র দিনাজপুর থেকে আমরা কতগুলো 4th এবং 5ম শতাব্দীর তাম্র শাসন পাইছি,
যেগুলো গুপ্তদের শেষার্ধে। আর ইনস্ক্রিপশন গুলোতে নানা ধরনের স্তুতি লেখা থাকে। এখন যেমন শাসকদের প্রশস্তি করেন, ওই সময় শাসকদের প্রশস্তি করতেন যারা ইনস্ক্রিপশন গুলো লিখত। তো শাসকরা এই জায়গায় জয় করছে, ওই জায়গায় জয় করছে, সেই জায়গায় জয় করছে, বাস্তবে কি ঘটছে আমরা জানি না, বা সেটা প্রমাণ করা খুব মুশকিল। তো ওইখানে আমরা ইনস্ক্রিপশন পাচ্ছি, কিন্তু ওই সময় 5ম 6ষ্ঠ শতাব্দীর মহাস্থানগড় এবং ওই অঞ্চলে মানে পশ্চিমবাংলার বানগড়ের বাইরে 5ম শতকের আগে তেমন কোন ধরনের কোন এভিডেন্স, মৃৎপাত্র বলি অন্য কোন নিদর্শন বলি তেমন কিছু পাচ্ছি না। এইটা আমাদের জন্য এখন একটা বড় জিজ্ঞাসা। তাহলে ইনস্ক্রিপশন গুলো যে পাচ্ছি, সে বসতিগুলো কোথায় গেল? এমন এবং 7ম শতাব্দী 8ম শতাব্দীর পরে বিপুল পরিমাণ বসতি তৈরি হচ্ছে, বিপুল পরিমাণ পুকুর কাটা হচ্ছে। আসলে বসতির যে সংখ্যাটা বেড়ে গেল, কেন বাড়ল? আর একটা বড় ভুল ধারণা আমাদের আছে, আমরা সবসময় মনে করি যেমন মুদ্রা যে সম্রাট প্রচলিত করছেন, অথবা যে সম্রাটের শাসন আমলে বড় বড় স্থাপনা তৈরি হয়েছে, সেটা হচ্ছে এক ধরনের প্রসপারিটি বা সমৃদ্ধির সময়কাল অথবা উন্নতির সময়কাল। এই ধারণাটাও আসলে ঠিক না। তার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে ধরা যাক পাল শাসক, আমরা পাল শাসন বলি, যদিও পাল শাসন এক এক সময় এক এক জায়গায় ছিল 300 বছর ধরে, সেখানে 10ম 11শ শতাব্দীর দিকে একটা বড় সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং কৈবর্ত বিদ্রোহকে আমরা যেভাবে দেখি, হ্যাঁ, বা উপন্যাসে লিখি যে নিম্ন শ্রেণী নিম্নবর্গের অভ্যুত্থান বিপ্লব হিসেবে, সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে তা না। কৈবর্তরা আসলে যখন বিদ্রোহ হচ্ছে তখন সামন্ত শ্রেণীর একটা অংশ, এবং পালদের ইনস্টিটিউশন গুলো নতুন করে পাঠ করে দেখা গেছে যে কিভাবে পাল শাসকরা রাষ্ট্র কিভাবে ব্যুরোক্রেটাইজড হয়েছে। অসংখ্য ব্যুরোক্র্যাটদের নাম আপনি জনশাসনগুলোতে পাবেন, এবং কিভাবে কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে কেন্দ্রীয় শাসকের সাথে সামন্ত শাসকদের। এবং কৈবর্ত বিদ্রোহকে ব্যাখ্যা করা হচ্ছে আসলে পাল শাসকদের প্রচুর যে কর আরোপ করা হচ্ছে রাজস্ব আদায়ের জন্য, তার বিরুদ্ধে সামন্তদের বিদ্রোহ হিসেবে। এবং সামন্ত চক্র শব্দটাও এখানে আছে। এবং পুনরুদ্ধার যখন করেন, যার গুণগান রামচরিতমে সন্ধ্যাকর নন্দী করেছেন, সেখানেও একই কথা আছে, একইভাবে ওইটাও বিশ্লেষণ করে দেখা গেছে একই কথা। পরবর্তীকালে আমরা যদি কানেক্টিভিটি প্রসঙ্গ আসি, এটা প্যালিওতে যাব না, এইটি একটি খুব ইন্টারেস্টিং মানচিত্র। আমাদের বদ্বীপে কি অনন্য, আমাদের বদ্বীপের অনন্যতা কি অতীতে? যদি অনন্য হয়, যেমন প্রত্যয়নাথ নামে একজন গবেষক সাম্প্রতিককালে লিখেছেন যে মোগল আমলে কিভাবে মোগল সেনাবাহিনী আমাদের এই অঞ্চলে জয় করতে শুধুমাত্র ক্লাইমেট এবং ভূখণ্ডের কারণে বারবার বাধাগ্রস্ত হয়েছে। এবং মানে আইনি আকবরই তো খুব একটা যে ভালো কথা বলা হয়েছে আমাদের এই অঞ্চল সম্পর্কে তা না। এবং আমাদের এই অঞ্চল সম্পর্কে নানা সময় নানা মানুষজন, বিশেষ করে যারা অন্য দিক থেকে পশ্চিম দিক থেকে আসে, উত্তর ভারতীয় যারা বা দক্ষিণ ভারতীয় যারা, তারা যে খুব একদিকে প্রশংসাও করতেছেন যে প্রচুর ধান হয়, ফসল ফলে, আবার আরেকদিকে নিন্দাও করতেছেন যে গরম, বৃষ্টি, পানি, নড়াচড়া করা যায় না, হাতি দিয়ে এখানে যুদ্ধ করা যাবে না, ঘোড়া দিয়ে যুদ্ধ করা যাবে না, যুদ্ধ করতে হবে নৌকা দিয়ে। হ্যাঁ, তো এই বিপদগুলো তো সমস্যা। এবং নৌকা দিয়ে যুদ্ধের উদাহরণ টেক্সটেই আপনারা খুব চমৎকার ভাবে পাবেন। মোগল আমলের বিভিন্ন টেক্সট, পর্তুগিজ বিভিন্ন সূত্র যদি করেন, কিভাবে এই অঞ্চলে ছোট ছোট নৌকা দিয়ে একদম বড় বড় মোগল সেনাবাহিনী নিয়ে দুর্দান্ত কাজ আছে। মোগল সেনাবাহিনী মানে কিন্তু সেনাবাহিনী, মোগল সেনাবাহিনী যখন যুদ্ধে যাচ্ছে মানে টেম্পোরারিলি একটা শহর যাচ্ছে সঙ্গে সঙ্গে, তার বিপুল মানে জনসংখ্যা, সঙ্গে নানা ধরনের মানুষজন, বিশাল খরচ, যারা যুদ্ধে সেনাপতিদের নানা ধরনের লাক্সারির ব্যবস্থা, এটা নিয়ে দারুণ দারুণ কাজ আছে। কিন্তু ঘটনা হয়েছে এটা তো এই অঞ্চলে চলবে না, এই অঞ্চলে কামানের গোলা কাজ করবে না। বাহারিস্তানি গায়েবী পরে দেখেন, দেখবেন যে কামানের গোলা মারতেছে মাটির কেল্লা, কামানের গোলা মাটির মধ্যে ঢুকে যাচ্ছে। তো কেল্লা জয় করবে কেমনে?
কেল্লা জয় করা যদি পাথরের কেল্লা হয় বা ইটের বানানো কেল্লা হয় সহজ, তো মোগলরা তখন কেল্লা বানানো শুরু করে। এবং এমন উদাহরণও আছে, হয়তো একটু অতিশয়োক্তি, যে 2 রাত্রের মধ্যে কেল্লা বানাচ্ছে, বাঁশ গেড়ে তার উপরে মাটি ফেলে, খাল কেটে ফেলতেছে নৌকা যাওয়ার জন্য, নৌকায় বহনযোগ্য কামান তৈরি হচ্ছে। কারণ কামান এবং বন্দুকের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সাম্রাজ্যের বিস্তারের ক্ষেত্রে। আবার 12 ভূঁইয়াদের আমরা যে অর্থে দেখি, 12 ভূঁইয়ারা কিন্তু ইতিহাস যদি আমরা ঘাঁটি, সেরকম ভাবে স্বাধীনতার জন্য লড়াই করছেন ওইভাবে ভাবাটা ঠিক না। তারাও কিন্তু জমিদার বা সামন্ত। এবং মুঘলদের আমরা যেভাবে আমাদের এই অঞ্চলে আসলে এক ধরনের শত্রু হিসাবে দেখি বদ্বীপ অঞ্চলে, সেভাবে দেখাটাও কোনো কারণ নেই। এটা আসলে আমাদের বর্তমানের জাতীয়তাবাদ থেকে আমরা দেখার চেষ্টা করি। কিন্তু কেশব রায় তার সঙ্গে কিন্তু, বা ঈসা খান তার সঙ্গে কিন্তু পর্তুগিজরাও যুক্ত হচ্ছে, সেই সৈন্যবাহিনীতে আছে। মুঘলদের সৈন্যবাহিনীতে পর্তুগিজরা আছে। আমাদের এই অঞ্চলে পর্তুগিজ আর পশ্চিম ভারতের পর্তুগিজ এক না। এটা নিয়ে সঞ্জয় সুব্রমণিয়াম সহ নানা মানুষের গবেষণা আছে যে এই অঞ্চলের পর্তুগিজদের সাথে যোগাযোগের ধরনটা যে আলাদা ছিল। আমার যেমন খুব প্রিয় একটা চরিত্র আছে, উনি একজন জলদস্যু ছিলেন, সেবাস্তিয়ান থিবো। সন্দ্বীপের উপরে 15শ শতাব্দীতে উনি শাসন করতেন এবং সন্দ্বীপে একটা শাসন তৈরি করছিলেন, যে কেউ যাইতে পারত, কোন ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে। এবং ওটা ছিল ধান রপ্তানির একটা বড় কেন্দ্র। এবং সন্দ্বীপের সাথে তখন চট্টগ্রামের বড় ঝামেলা চলতেছে, ওদিকে ঝামেলা চলতেছে আরাকানের। তো সেবাস্তিয়ান থিবো একজন জলদস্যু, সে একটা মোটামুটি সাম্যবাদী স্তরবিহীন একটা দ্বীপ তৈরি করলেন। এবং আমার মাঝে মধ্যে কেন জানি মনে হয় যে পদ্মা নদীর মাটিতে যে হোসেন মিয়ার, ওইটা কোনোভাবে মানিক বন্দ্যোপাধ্যায় কি আসলে সেবাস্তিয়ান থিবোর কথা শুনছিলেন কিনা আমি জানি। আবার উল্টো উদাহরণ ব্রিটিশ আমলে আছে, মোরেলগঞ্জ। মোরেলগঞ্জে আমাদের বরিশালে কাহিনী আছে যে মোরেলগঞ্জে বসতি তৈরি করা হয়েছিল বরিশাল জেলখানার কয়েদিদের নিয়ে গিয়ে। এবং সুন্দরবন অঞ্চলে 1772 সালের আগেই এক ভদ্রলোক, তার নাম হচ্ছে টিলম্যান হেঙ্কেল, উনি খুব সস্তায় লিজ নিয়ে নিয়েছিলেন কোম্পানির কাছ থেকে, যে আমরা এখানে জঙ্গলের কোন ধরনের কোনো দাম নাই, এখান থেকে রাজস্ব আদায় হবে না, কেটে আমরা আবাদ করব। এবং সেই আবাদের নামে উনি আসলে প্রচুর মানুষজন ধরে এনে বিভিন্ন লোক দেখা যাবে ইনসেন্টিভ দিয়ে, আমাদের ভাষায়, ওখানে কেটে জমি করতে বলছিলেন। বেশিরভাগই টেকে নেই ওখানে, কারণ ম্যালেরিয়া, কলেরা, নানা ধরনের বিষয় আছে। তারপর উনি সাঁওতাল পরগনা থেকে সাঁওতালদের নিয়ে এসেছিলেন। এখন যদি যাদের সাঁওতাল হিসেবে আমরা দেখব, অথবা 1872 সালের সেন্সাসে যাদেরকে সাঁওতাল হিসেবে দেখব, তাদের কিন্তু মাথায় রাখতে হবে তারা ওই অঞ্চলে নিয়ে আসা, জোর করে নিয়ে আসা, তাদেরকে মুন্ডা যারা আসে তাদেরকে নিয়ে আসা আবাদ করার জন্য। এবং ওইখানে স্থানীয় জমিদারদের সঙ্গে একের পর এক ঝগড়াঝাটি চলতেছে জমির সীমানা নিয়ে। কারণ জমির সীমানা মাপা আমাদের এই অঞ্চলে সবসময় খুব ঝক্কির। আপনারা যারা তিস্তা পাড়ের বৃত্তান্ত নামক উপন্যাসটি পড়ছেন, সেটাতে একটা চমৎকার অধ্যায় আছে, নাম হচ্ছে নদী আছে নদী নাই। তো এক ভদ্রলোক গিয়া নদীর মধ্যে তার জমি, সেইটা সে ক্লেইম করে, গয়ানাথ ক্লেইম করে যে জমি তো নদী আমার। কারণ জমি তো, এই জমিটা তো গত বছরও এখানে জমি ছিল, আজকে নদী নিয়ে গেছে, তাহলে যে নদী আমার জমি নিয়ে গেছে সে নদী তো আমার। তার লজিক তো ভুল না। এখন দক্ষিণবঙ্গে গেলে, যেটা আমাদের ওই অঞ্চলে যে চর জাগলে যে লাঠিয়ালদের মধ্যে যে একেবারে লাগতো যে জমির দখল নিয়ে, জমির দখল আসলে জমির ওনার কে, এটা নির্ধারণ করা যারা কলোনিয়াল পিরিয়ডে সার্ভে করছে ওই অঞ্চলে, সুন্দরবন অঞ্চলে এবং ভাগলি বিরোধী নদীদের, তারা সবসময় কনফিউজ আমাদের নদী নিয়ে। কারণ পশ্চিমে নদী সম্পর্কিত বোঝাপড়া আর আমাদের এই অঞ্চলে নদীর বোঝাপড়া একদমই আলাদা। একই নদীর নানা নাম। ফ্রান্সিস বুকানন দিনাজপুর জরিপ করতে গিয়া গালাগালি করতেছেন
যেটা কেমন ধরনের মানুষজন যে যারে জিজ্ঞেস করি তারা তিনটা নদীর নাম একই বলতেছে, একই নদী নিচে এক নাম, আরেকটু উপরে গেলে আরেক নাম, আরেকটু উপরে গেলে আরেক নাম। আধুনিক কার্টোগ্রাফিক যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, যেভাবে আমরা মানচিত্র দিয়ে জায়গাকে বুঝি, তার সাথে তো এটা যায় না আমাদের নদী সম্পর্কিত বোঝাপড়া। নদী আপনি মাপবেন কেমনে? বর্ষাকালে একরকম, ফাল্গুন চৈত্র মাসে একরকম, আবার শীতকালে আরেক রকম। হ্যাঁ, তো কোনটা নদীর মধ্যে পড়বে, কোনটা নদীর মধ্যে পড়বে না? কোন বিল শুকিয়ে যাচ্ছে, আবার শীতকালে চর নাই, আবার 5 বছর পর চর জাগতেছে, সেখানে মানুষজন গিয়ে থাকতেছে, আবাদ করতেছে বা গরু পালতেছে। তো কোনটাকে আপনি কিভাবে বিচার করবেন? যেভাবে স্থায়িত্বের ভিত্তিতে আমরা বদ্বীপকে বিবেচনা করি বা আমাদের প্রচলিত বয়ানে আমরা স্থায়ী মানুষের জয়যাত্রায় একটা ইতিহাস খুঁজি বা লিখি, সেই স্থায়িত্বের ধারণা দিয়ে আমি মনে করি যে আমাদের বদ্বীপের অতীত বোঝা সম্ভব না। এখানে স্থায়িত্ব, অস্থায়িত্ব, ক্ষণস্থায়িত্ব, সময়ের এই উপলব্ধিটা অনুভব থাকা আমাদের পক্ষে দরকার। হয়তো প্রত্নতাত্ত্বিক, বৈতিহাসিক বা ভূতাত্ত্বিক আলামত আমাদের পক্ষে জোগাড় করা মুশকিল, কঠিন, কিন্তু চেষ্টা করে যেতে তো সমস্যার কিছু নেই। অর্থাৎ উত্তর ভারতকে আপনি যেভাবে বুঝবেন বা দক্ষিণ ভারতকে যেভাবে বুঝবেন, ঠিক একই পদ্ধতিতে আমরা আমাদের বদ্বীপকে বুঝবো, সেটা হবে না। আবার এমন ভাবে যদি আমরা ক্লেম করি আমাদের বদ্বীপ অনন্য, এটা একটা কেন্দ্র, তাহলে কিন্তু আমরা সেই কেন্দ্রমুখী এক ধরনের ইতিহাস, যেটা জাতীয়তাবাদীদের একটা প্রধান জায়গা, সেখানে আমরা পা দেবো, আবার সেই ফাঁদে। হ্যাঁ, কেন্দ্র বা প্রান্তর ধারণা বারবার বন্ধ। যে দল মনে করে যে কেন্দ্র বানাবে, সে মনে করে যে আমারটা কি কেন্দ্র, আমার ভূখণ্ড কি কেন্দ্র হিসেবে দেয়। বরং একটা ফ্লুইড স্পেস, যে স্পেসে বহু মানুষজন আসছে, এইটা 1700 সালের একটা মানচিত্র, চীনে তৈরি করা মানচিত্র। চীন থেকে কিভাবে বিভিন্ন পথ আসতেছে সেই মানচিত্রটাতে আছে, নিচে মানচিত্রটার নাম লেখা আছে। আমি জাস্ট একটা মানচিত্র দেখাইলাম। তো চীনের সাথে, দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে, এদিকে ওইদিকে হিমালয়ান অঞ্চলের সাথে, তিব্বত হয়ে, ভুটান হয়ে আমাদের যোগাযোগ বা যুক্ততা দীর্ঘদিনের। আপনি যদি ঠাকুরগাঁয়ে যান, রানী শঙ্করে নেক মরদের মেলা হয়। আপনি যদি কলোনিয়াল পিরিয়ডে নেক মরদের উরসের মেলায় যান, 1 মাস ধরে মেলা হইত, এবং সেখানে উড়িষ্যা থেকে টিয়া পাখি নিয়ে বণিকরা আসতেছে, ভুটান থেকে ঘোড়া নিয়ে বণিকরা আসতেছে। আমাদের এখানে হাট, মেলা, উরসের মেলা, এটা শুধুমাত্র ধর্মীয় কোনো বিষয় না। ধর্মীয় অবশ্যই একটা বিষয়, উরস বা মেলা, কিন্তু সেখানে এক্সচেঞ্জে, রুরাল ইকোনমি, ঐতিহাসিক একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এখানে। এটা নিয়ে তিলোত্তম মজুমদার নামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ভদ্রলোক কাজ করেছেন, রজত দত্ত নামে একজন প্রফেসর জেএনইউ, উনিও কাজ করেছেন, যে বাংলা অঞ্চলের রুরাল ইকোনমি বিশেষ করে অষ্টাদশ সপ্তদশ শতাব্দীতে কিভাবে বিকশিত হয়েছে। আমাদের প্রচলিত অনেক ধারণা, যেমন ফকিররা যে বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, খুব বড় এভিডেন্স আছে। ঠিক একই এভিডেন্স দিয়েছেন আমাদেরকে বৌদ্ধ ভিক্ষুদের সম্পর্কে, যে বৌদ্ধ ভিক্ষুদের আমরা যেভাবে আসলে ইমাজিন করি বা দেখি, বৌদ্ধ ভিক্ষুরা আদৌ সেরকম জীবনযাপন করতেন না। বৌদ্ধ ভিক্ষুরা মানুষকে সুদে টাকা দিচ্ছেন, ধার। হ্যাঁ, বৌদ্ধ ভিক্ষুরা হাসপাতালে চিকিৎসা দিতেছেন। হ্যাঁ, বৌদ্ধ ভিক্ষুরা টাকা খাটাচ্ছেন কোথাও। বৌদ্ধ ভিক্ষুদের আবাদের সাথে সম্পর্কিত, কৃষি ব্যবস্থাপনার সাথে। নালন্দায় খুব গুরুত্বপূর্ণ প্রমাণ আছে নালন্দায় কিভাবে গ্রাম দান করা হচ্ছে। বৌদ্ধ মহাবিহারগুলো একসময় আমাদের এই বদ্বীপে আরো বেশি, যে আমাদের এই বদ্বীপে আবাদের সাথে, জল ব্যবস্থাপনার সঙ্গে এবং ভূমি ব্যবস্থাপনার সাথে প্রত্যেকটা বৌদ্ধ বিহারের ছোট বলি, বড় বলি, গভীর সম্পর্ক ছিল। সেই ইতিহাস তো আমরা বলি না। এখানে বৌদ্ধ বিহারগুলোকে আমরা বলি বিশ্ববিদ্যালয়, এবং সেখানে বৌদ্ধ ভিক্ষুরা ধ্যান, জ্ঞান বা শাস্ত্র চর্চা করছে, এইভাবে আমরা দেখি। কিন্তু বসতি গড়ে উঠছিল অনেক সময় এই রকম বিভিন্ন
ধর্মীয় স্থাপনাকে কেন্দ্র করে। শহর বা নগর বলতেও আমরা যা বুঝি, এই ধরেন খলিফতাবাদ শহর আর মহাস্থানগড় শহর দুটো আলাদা ধরন, স্থান হিসাবে বিন্যাস হিসাবে একদমই আলাদা। আবার আমরা এমন জায়গা পেয়েছি, ফুলবাড়িতে পুকুরি নামে একটা জায়গা আছে, কালাইয়ে বলিগ্রাম নামে একটা জায়গা আছে, পুকুর দিয়ে ঘেরা বিশাল জায়গা, প্রায় 100-150 পুকুর দিয়ে একদম সার্কুলার। আপনি ইমেজে দেখলেই দেখতে পাবেন, গুগল আর্থের ইমেজে। এই যে বসতির বৈচিত্র্য, এই বসতির বৈচিত্র্যের সঙ্গে এখানকার নদী এবং বা আমি অর্থে বলছি পানি এবং জমির ওতপ্রোত অন্তরঙ্গ সম্পর্ক ছিল। অতীত বুঝতে গেলে আমাদেরকে যে প্রচলিত যে রাজা কেন্দ্রিক বা গুপ্ত, পাল, সেন বা সুলতানি আমল এইরকম ভাবে না বুঝে আমরা যদি নদীর ইতিহাস, আবাদের ইতিহাস, ধরে পুকুরের ইতিহাস, হ্যাঁ, এভাবেও বোঝার চেষ্টা করি, তাহলে আসলে মানুষের ইতিহাসই বলা হবে, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা আরো প্রসারিত হবে, আরো বিশদভাবে আমরা মানুষের সাথে প্রকৃতির সম্পর্কের যে জটিলতাটা বুঝতে পারব। এই বলে আমি শেষ করছি। কোন ধরনের আলাপ আলোচনা বা প্রশ্ন অনেকক্ষণ বলছিল। একটা আলাপ অনলাইনে একজন লিখেছে, উয়ারি বটেশ্বরের এই অঞ্চলে মানব বসতি ও প্রত্নতাত্ত্বিক ব্যাখ্যা কি আপনার মতে? একটুই ছোট্ট করে মনে অ্যাড করে দিতে পারেন। আমরা আলাপ শেষ করবো, এরপরে আমরা ওপেন। এটা উয়ারি বটেশ্বর নিয়ে খুব দারুণ একটা কাজ, দুটো কাজ আমি উদাহরণ হিসেবে দেবো। একটা হচ্ছে প্রত্ন অধিদপ্তর ওয়ারি বটেশ্বরে একটি খনন পরিচালনা করেছিলেন। তার আগ পর্যন্ত ওয়ারি বটেশ্বরের কোন প্রত্নতত্ত্বে কতগুলো জিনিস খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটি হচ্ছে আমরা বলি স্ট্র্যাটিগ্রাফি, এটা জিওলজিতেও গুরুত্বপূর্ণ, স্তরতত্ত্বগুলি। তো প্রথম স্তরতাত্ত্বিক একটা বিশ্লেষণ অধিদপ্তরের একটা খনন প্রতিবেদনে আছে। সেখানে ওয়ারি বটেশ্বরে কিভাবে বিভিন্ন সময়ে পরিবেশগত পরিবর্তন ঘটতেছে তার আলামত ওখানে আছে। সেটা নিয়ে চীনের কয়েকজন বিশেষজ্ঞ আরেকটি প্রবন্ধ লিখেছেন, তার রেডিও কার্বন ডেটিং এবং অ্যানালাইসিসের উপর ভিত্তি করে। সেখানে ওনারা দেখিয়েছেন যে কিভাবে ওয়ারি বটেশ্বর এবং সংলগ্ন অঞ্চলের পানি এবং নদী ব্যবস্থার পরিবর্তন ঘটছে। এবং আমাদের গবেষণায় আমরা যেটা দেখিয়েছি তার প্রস্তাবনাটা হচ্ছে ওয়ারি বটেশ্বরে আসলে মানব বসতির দুইটা পর্ব। একটা হচ্ছে আদি ঐতিহাসিক, ধরা যাক খ্রিস্টপূর্ব 4th শতক থেকে হয়তো 1ম শতক, এই সীমানাটা পরিষ্কার না, তার মাঝখানে একটা গ্যাপ আছে যেটাকে আমরা ইংরেজিতে বলে হায়াতাস। কোন কারণে, হতে পারে প্রাকৃতিক কারণে বা নদীর গতিপথ পরিবর্তনের কারণে বা অন্য কোনো কারণে, ওখানে মানব বসতি পরিত্যক্ত হয়েছিল। তারপরে 7ম-8ম শতাব্দীর দিকে আবার ওখানে রিঅকুপেশন করছিল। তো এইটা হচ্ছে ওয়ারি বটেশ্বরের ক্ষেত্রেও নদী এবং পানি অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ওতপ্রোত সম্পর্ক ছিল। এই এবারে দিকে একটু পানি এবার একটু পানি আর চা দেন।